আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের সপ্তম শ্রেণীর বিজ্ঞান ফ্রি ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যেই তোমরা অনেকেই জয়েন করে ফেলেছো। সো তোমরা তো অনেকগুলো ফ্রি ক্লাস অলরেডি করে এসেছো। আশা করছি তোমরা ফ্রি ক্লাসে কি করতে হবে কি না করতে হবে এই নিয়মকানুনগুলো জানো। সো আজকে আমরা বিজ্ঞানের কিছু বিষয়বস্তু নিয়ে এই ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? তো আশা করছি ক্লাসটা এনজয়েবল হবে এবং তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। আমার পরিচয়টা আমি সংক্ষেপে দিয়ে নিচ্ছি। আমি তোমাদের সাথে আজকে থাকব। আমার নাম মোহাম্মদ রিফাত হোসেন। তোমাদের রিফাত ভাইয়া, বর্তমানে পড়াশোনা করছি বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টে। ওকে, তাহলে আমরা অনেকেই ক্লাস করার জন্য প্রস্তুত হয়ে গেছি। সো আমি এখনই ক্লাসটা শুরু করে দিব। তোমরা অনেকে অনেক জায়গা থেকে ইতিমধ্যে জয়েন করে ফেলেছো। তো সবাইকে গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু দ্য ক্লাস। ওকে, তাহলে আমরা আমাদের বিজ্ঞানের যে আলোচনা সেটা শুরু করব। তো আজকে আমরা কী নিয়ে আলোচনা করব, এটা তোমাদের অনেকের মনেই কোশ্চেন আছে। তো আজকে হচ্ছে আমরা আমাদের বিজ্ঞানের শব্দর উপর যে চ্যাপ্টারটা আছে সেই শব্দ বিষয়ক আলোচনাটা আজকে আমরা করব, ঠিক আছে? তাহলে আমরা আমাদের আলোচনাটা শুরু করে ফেলি। তো দেখো, আজকে আমাদের টার্গেট হবে কি? আমাদের টার্গেট যে আমরা শব্দ কি, শব্দ কিভাবে সৃষ্টি হয়, শব্দ কিভাবে চলে, ঠিক আছে, এই যাবতীয় জিনিসগুলো ক্লিয়ারলি আমরা বোঝার চেষ্টা করব। সো শব্দ তো আমরা কম বেশি সবাই কিছুটা হলেও বুঝতে পারি, ভিজুয়ালাইজ করতে পারি। এই যে আমি কথা বলতেছি, শব্দ তৈরি হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ, ঠিক আছে? শব্দ ছাড়া আমরা মনের ভাব প্রকাশ করতে পারি না। সো একদম বেসিক কথাবার্তা এগুলো আমরা সবাই জানি। কিন্তু শব্দের যদি একটা তোমার আমরা বৈজ্ঞানিক সংজ্ঞা দিতে চাই বা শব্দের বৈশিষ্ট্য যদি আমরা বুঝতে চাই, ঠিক আছে, তাহলে আমাদের আরও গভীরে যেতে হয়, ঠিক আছে? বিজ্ঞানের দিক থেকে চিন্তা করলে আরও গভীরে যেতে হয়। সো আমরা আসলে ওই জায়গাটাই আজকে আমরা দেখব এবং আলোচনা করব। সো শব্দের যে পরিচিতি বা বৈশিষ্ট্য সেটা আজকে আমরা মূলত দেখব। তো শব্দ কি, যেটা আমাদের একদম শুরুর কোশ্চেন ছিল, যেখান থেকে আজকে আমরা শুরু করব। শব্দ হচ্ছে এক প্রকার শক্তি। যেমন আমরা বৈদ্যুতিক শক্তি পাই, আমরা হচ্ছে আলোক শক্তি পাই বিভিন্ন তোমার উৎস থেকে, একইভাবে আমরা বিভিন্ন উৎস থেকে শব্দ শক্তি হিসেবে পাই, ঠিক আছে? তাহলে শব্দের একটা তোমার খুবই সুন্দর পরিচিতি হচ্ছে যে শব্দ হচ্ছে শক্তি। এই যে আমি কথা বলতেছি, আমার শক্তি খরচ হচ্ছে, এই শক্তিটাই শব্দরূপে হচ্ছে তোমাদের কাছে এটা চলে যাচ্ছে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে এই শব্দ হচ্ছে একটা শক্তি। যেমন এখানে দেখো, এখানে একটা মাইকে তোমার সাউন্ড করা হচ্ছে। সো আশেপাশে যারা আছে তারা সেই সাউন্ডটা শুনতে পাচ্ছে। তাহলে কি হচ্ছে যে কেউ একজন নিশ্চয়ই এর সামনে কথা বলতেছে এবং ওই কথাটাই শব্দ শক্তি হিসেবে চারপাশে ছড়িয়ে যাচ্ছে এবং সেগুলো কিন্তু আশেপাশের মানুষ শুনতে পাচ্ছে, তাই না? তাহলে আমাদের এখন দেখতে হবে যে এই যে যে শব্দ, যেটাকে আমরা শক্তি হিসাবে পরিচিতি দিচ্ছি, এটা আসলে কিভাবে তৈরি হয় এবং এটা কিভাবে হচ্ছে তোমার ছড়িয়ে যায় বা কিভাবে হচ্ছে এটা গতিশীল থাকে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা এখন দেখার চেষ্টা করব। তো শব্দের আরেকটা সুন্দর পরিচিতি এরকম ভাবে দেওয়া যেতে পারে যে শব্দ হচ্ছে এমন একটা কিছু যা আমাদের শ্রবণের অনুভূতি জাগায়, অর্থাৎ আমরা শুনতে পাই। এটা হচ্ছে শব্দের আরেকটা বৈশিষ্ট্য হিসাবে আমরা বলতে পারি। তাহলে শব্দ হচ্ছে এমন কিছু যা আমাদের শ্রবণের অনুভূতি জাগায়। এরপর এই যে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলা আছে যে সকল শব্দই কোনো না কোনো উৎস হতে উৎপন্ন হয়। যেমন এখানে আমি তোমাদের সামনে কথা বলতেছি, আমি হচ্ছে শব্দের উৎস, ঠিক আছে? এই যে আমার গলার ভেতর একটা তোমার ভোকাল কর্ড নামের একটা অঙ্গ আছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি নড়াচড়া করে এবং শব্দ তৈরি হয়। তাহলে এখানে আমি হচ্ছে উৎস, আমার থেকে শব্দ তৈরি হচ্ছে, ঠিক আছে? একইভাবে এখানে দেখো, এই যে যে মাইকটা থেকে সাউন্ড বের হচ্ছে, এই মাইকটা হচ্ছে আমাদের শব্দের উৎস। শব্দের উৎস। তাহলে সবসময় মনে রাখবা যে আমাদের শব্দ একটা উৎস থেকে তৈরি হবে। মানে শক্তির অন্যান্য রূপের ক্ষেত্রে আমরা যেভাবে দেখেছি যে শক্তি আসলে একটা উৎস থেকে সৃষ্টি হয়, তারপর সেটা অন্য রূপে রূপান্তর হয়। তো একইভাবে শব্দ দেখা যাবে যে একটা উৎস থেকে সৃষ্টি হবে এবং পরবর্তীতে সেটা শক্তি হিসেবে আমাদের চারপাশে ছড়িয়ে যাবে, ঠিক আছে?
আচ্ছা, তো এটা হচ্ছে খুবই বেসিক কিছু কথাবার্তা। এরপর দেখো আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা আছে যে কোনো বস্তুতে কম্পনের ফলে শব্দ সৃষ্টি হয়। অর্থাৎ আমি যদি একটা বস্তুতে তোমার বল প্রয়োগ করি বা ধাক্কা দেই, তাহলে দেখা যাবে যে বস্তুটা কাঁপতে থাকবে, তাই না? যেমন আমি যদি ধরো যে এটা যদি একটা লোহার রড হইতো, এই জিনিসটা যদি একটা লোহার রড হইতো, এটাকে যদি আমি হচ্ছে ধরো হাতুড়ি দিয়ে বা কিছু দিয়ে একটা তোমার বাড়ি দিতাম, তাহলে দেখা যেত এটা সামনে পিছিয়ে এভাবে কাঁপতো, এভাবে কাঁপতো। এবং যখন এটা কাঁপতো তখনই তুমি দেখতে পাইতে একটা সাউন্ড আসতেছে বা তুমি কিছু একটা শুনতে পাচ্ছ, ঠিক আছে, যখন এটা কাঁপতে থাকতো। একইভাবে আমরা যদি এই যে মাইকটা যখন তোমার হচ্ছে শব্দ তৈরি করে, তখন আসলে কি করে এটা একটু যদি বোঝার চেষ্টা করি, আমরা দেখতে পাবো যে এই মাইকে একটা পর্দা থাকে, এই যে এখানে একটা পর্দা থাকে, এই পর্দাটা তোমার হচ্ছে সামনে পিছে কাঁপতে থাকে, সামনে পিছে কাঁপতে থাকে, এটাকে আমরা বলি কম্পন। তাহলে এই যে পর্দাটা আছে, এই পর্দাটা কাঁপতেছে বা এই বস্তুটা কাঁপতেছে, এর ফলেই কিন্তু শব্দ তৈরি হচ্ছে। এখন কথা আসতে পারে এই পর্দা কেন কাঁপতেছে? কারণ এই যে মাইকের পেছনে দাঁড়িয়ে কেউ হয়তো বা কথা বলতেছে, ঠিক আছে, কথা বলতেছে, ওই সাউন্ডটা হচ্ছে মাইকের এই পর্দার মধ্যে তোমার হচ্ছে কম্পন তৈরি করতেছে এবং ফাইনালি এখান থেকে মাইক থেকে শব্দ তৈরি হচ্ছে। তাহলে আমরা এই জিনিসটা বুঝে গেছি যে শব্দ এটা একটা উৎস থেকে তৈরি হবে, অবশ্যই অন্যান্য শক্তির ক্ষেত্রেও যেমনটা হয় শব্দের ক্ষেত্রে একই রকম। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমাদের বস্তুতে কম্পনের ফলে বা কাঁপুনির ফলে হচ্ছে শব্দ সৃষ্টি হবে, ঠিক আছে, যেমনটা যে এখানে আমরা মাইকের এক্সাম্পলের ক্ষেত্রে দেখলাম। এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কম্পন কি তোমাদের, হ্যাঁ অনেকে কোশ্চেন করেছে ভাই কম্পন কি। কম্পন হচ্ছে এই যে কাঁপুনি, মানে কাঁপা, ঠিক আছে, সামনে পিছে মুভ করা, এই জিনিসটাকে আমরা বলি কম্পন। যেমন একটা এই যে আমি যেটা বললাম যে একটা ধরো লোহার রডকে যদি আমি বাড়ি দেই কোনো একটা বস্তু দিয়ে, তখন দেখা যাবে এই লোহার রডটা এইভাবে এইভাবে এই যে সামনে পিছে যাচ্ছে, এটাই কম্পন, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা দেখব যে শব্দ একটা শক্তি, ঠিক আছে, শব্দ যে শক্তি তাতে আমাদের কোনো সন্দেহ নাই, এটা আমরা খুব ভালোভাবেই বুঝতে পারি। কারণ শব্দ শক্তি না হইলে এ আসলে সামনে যেতে পারতো না বা ছড়ায় পড়তে পারতো না, এর মধ্যে শক্তি আছে, এই কারণেই শব্দ একটা জায়গা থেকে তৈরি হয়ে কিন্তু সামনে ছড়ায় পড়তেছে। এটা আমরা খুব ভালোভাবেই বুঝি যে এই যে আমাদের শব্দ দেখো এইখানে তৈরি হচ্ছে এবং তারপর কিন্তু সে আশেপাশে ছড়ায় যাচ্ছে, ঠিক আছে। তাহলে শব্দ হচ্ছে একটা শক্তি হিসেবে হচ্ছে আমাদের শব্দটা উৎস থেকে ছড়ায় যায়। ওকে, এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ঠিক আছে, যে শব্দ শক্তি। কিন্তু শব্দ যেই যে ছড়ায় যায়, চারপাশে যে ছড়ায় যায়, তখন সেটা কিভাবে ছড়ায় যায়? তো আমরা দেখতে পাই যে শব্দ তরঙ্গ হিসাবে ছড়ায় যায়। তো এইখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলা আছে, এটা আমি সুন্দরভাবে তোমাদের জন্য মার্ক করে দিচ্ছি যে শব্দ এটা হচ্ছে এক প্রকার তরঙ্গ। এখন কথা আসবে ভাই তরঙ্গ বা যেটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে ওয়েভ, এই তরঙ্গ বলতে আসলে কি বোঝানো হয়, এই জিনিসটা এখন আমরা একটু দেখি। যে তরঙ্গ হচ্ছে যে আমরা এই কাজটা তো সবাই ছোটবেলায় কম বেশি করেছি, যে আমাদের সামনে যদি ধরো একটা পুকুর থাকে, ধরো এটা একটা পানির তোমার পৃষ্ঠ, এটা একটা পানির পৃষ্ঠ, ঠিক আছে। তো এটা একটা ধরো যে এটা একটা আমাদের পুকুর হতে পারে বা নদী হতে পারে, যে কোনো কিছু পানির উৎস, ঠিক আছে, এর মধ্যে পানি আছে। এখন তুমি যদি এই পুকুর বা যে কোনো একটা পানির উৎস, এর পানির পৃষ্ঠের ওপর যদি তুমি একটা ঢিল ছোড়ো, ঠিক আছে, ধরো যে এটা একটা পাথর, ঠিক আছে, এটা একটা পাথর, তুমি হচ্ছে এই পুকুরের পৃষ্ঠের উপর একটা পাথর ছুড়লা, তাহলে কি দেখতে পাবো বলো তো? তুমি যেই মুহূর্তে পাথরটাকে ছুঁড়ে মারবা, পাথরটা হচ্ছে নিচে পড়তে থাকবে এবং একটা সময় সে এই পানির পৃষ্ঠকে হিট করবে, অর্থাৎ আঘাত করবে। তো যখনই পানির পৃষ্ঠকে হিট করবে তখনই আমরা দেখতে পাবো যে এখানে এরকম একটা ঢেউ তৈরি হয়েছে, তাই না? এই যে এই পাথরটা যখন এখানে এসে পড়বে, আমরা দেখতে পাবো এরকম একটা ঢেউ তৈরি হচ্ছে। এই জিনিসটা আমরা দেখেছি না ছোটবেলায়, যখন আমরা লঞ্চ দিয়ে কোথাও গিয়েছি বা আমরা যখন হচ্ছে তোমার নৌকা দিয়ে কোথাও গিয়েছি, আমরা তো এই জিনিসটা দেখছি যে পানির যে একদম উপরের পৃষ্ঠটা ওইটা কিন্তু একদম স্থির থাকে না। তুমি যদি উপরের পৃষ্ঠের উপরে হচ্ছে এরকম বাইরের থেকে কোনো কিছু দিয়ে হচ্ছে আঘাত করো, তাহলে দেখবা যে পানির পৃষ্ঠটা এইভাবে তোমার ঢেউ সৃষ্টি করে তোমার হচ্ছে দুলতে থাকে, তাই না? এই জিনিসটা আশা করি আমরা দেখেছি। তো এই যে তুমি ঢেউটা দেখতে পাচ্ছ, এইখানে আসলে কি হচ্ছে যে তুমি পাথর যে
ছুঁড়ে মেরেছো ওই সময় তুমি পাথরের মধ্যে একটা শক্তি দিয়ে ছুঁড়ে মেরেছো না, তুমি একটা শক্তি দিয়ে পাথরকে ছুঁড়ে মেরেছো পানির পৃষ্ঠে। তো এই পাথরটাই যখন তোমার এই পানির পৃষ্ঠকে আঘাত করলো, তখন সে কি করছে, ওই শক্তিটা পানির পৃষ্ঠের মধ্যে ছড়ায় দিছে। কি করছে সে, এই শক্তিটা পাথরের মধ্যে যেই শক্তিটা ছিল, পাথরের মধ্যে যেই শক্তিটা ছিল এটাকে সে পানির মধ্যে ছড়ায় দিছে। এবং কিভাবে ছড়াইছে, এই যে এইভাবে ঢেউ আকারে ছড়াইছে, যেটা আমরা চোখের সামনে খুব সুন্দরভাবে দেখতে পাই। ঠিক আছে, যেটা এই যে এখানে আমি দেখানোর চেষ্টা করতেছি, এই যে তুমি যে ঢেউটা দেখতে পারতেছো, এই ঢেউ আকারেই কিন্তু আমাদের শক্তিটা ছড়ায় গেছে। ওই যে পাথরের মধ্যে যে শক্তিটা ছিল ওইটা ছড়ায় গেছে। এভাবে বলতে পারি না যে দেখো, আমরা যদি এইখানে ধরো কোনো একটা কচুরি পানাকে দেখতাম, এইখানে যদি কোনো একটা কচুরি পানা থাকতো, ঠিক আছে, কোনো একটা কচুরি পানা যদি থাকতো, তাহলে এই কচুরি পানাটা শুরুতে, এই যে এটা যদি ধরো কোনো একটা কচুরি পানা যেটা হচ্ছে পুকুরে থাকে, এই কচুরি পানাটা তোমার একদম শুরুতে পাথর মারার আগে পানির পৃষ্ঠের ওপরে স্থির থাকলেও তুমি যেই মুহূর্তে পাথরটা পানিতে ঢিল মেরে ছুঁড়ে দিবা এবং পানিতে যখন এরকম হচ্ছে তোমার কম্পন বা ঢেউ সৃষ্টি হবে, তুমি দেখবা যে কচুরিপানাটা জায়গায় দাঁড়িয়ে জায়গায় থেকে উপরে নিচে ওঠানামা করতেছে, এরকম আমরা দেখি না? তাহলে কি হইলো, এই কচুরিপানাটাকে ওঠানামা করানোর জন্য যে শক্তি, এটা আসলে কোথা থেকে আসলো? ওই যে তুমি যে শুরুতে পাথরটা ছুঁড়ে মারছো, ওই পাথরের মধ্যে ছিল শক্তি। এই যে পাথরকে তুমি যখন ছুঁড়ে মারছো, ওই পাথরের মধ্যে তুমি একটা শক্তি দিয়ে দিছো, এবং ওই শক্তিটাই কোথায় চলে আসছে দেখো, এই যে ঢেউ আকারে এই কচুরিপানার কাছে চলে আসছে, এবং কচুরিপানাটা এখন কিন্তু সুন্দর মতো পানির পৃষ্ঠের ওপর ওঠানামা করতেছে। সো কচুরিপানাকে ওঠানামা করানোর জন্য কি শক্তি লাগবে না? মানে আমি যদি নিজে একটা কচুরিপানাকে এরকম উপরে নিচে ওঠাইতে চাইতাম, আমার কি শক্তি খরচ করতে হইতো না? অবশ্যই হইতো। তাহলে এই যে পানির উপরে যে এটা ওঠানামা করতেছে, এইখানে সে শক্তিটা পেলো কোথায়? পানি তো নিজে নিজে তাকে ওঠানামা করাবে না, পানিতে যখন ঢেউ সৃষ্টি হবে তখনই কেবলমাত্র এটা ওঠানামা করবে। আর পানিতে কিভাবে ঢেউ সৃষ্টি হইলো? এই যে আমি যে পাথরটা ছুঁড়ে মারছি একটা শক্তি দিয়ে, ওই শক্তিটাই কিন্তু ঢেউ আকারে ছড়ায় গেছে। আমি কি বুঝাইতে পারছি? আমি যে ঢিলটা ছুঁড়ে মারছি, ওই ঢিলের মধ্যে শক্তি ছিল, ওইটাই কিন্তু ঢেউ হিসাবে ছড়ায় গেছে। তাহলে এই যে যে ঢেউটা আমরা দেখতে পাচ্ছি না, এইটাকেই বিজ্ঞানের ভাষায় সুন্দরভাবে কি বলা হয়? এটাকেই আমরা বিজ্ঞানের ভাষায় সুন্দরভাবে বলি হচ্ছে তোমার, এটাকে আমরা বলি তোমার, এটাকে আমরা নাম দেই হচ্ছে কি হিসাবে? তরঙ্গ। ঠিক আছে, এটাকে আমরা নাম দিই, এই যে এই জিনিসটাকেই আমরা বলি হচ্ছে তরঙ্গ। ঠিক আছে, এটার নামই হচ্ছে তরঙ্গ। এই যে যে ঢেউটা আমরা দেখতে পাই, এটার নামই হচ্ছে তরঙ্গ। তাহলে তরঙ্গর বৈশিষ্ট্য কি? তরঙ্গর খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে তরঙ্গ হচ্ছে এমন কিছু যা হচ্ছে তোমার শক্তি সঞ্চালিত করে বা শক্তিকে ছড়ায় দেয়। ঠিক আছে, তো তরঙ্গ হচ্ছে যা শক্তিকে ছড়িয়ে দেয় বা সঞ্চালন করে, এটাকেই বাংলায় বলা হয় সঞ্চালন করা, শক্তিকে ছড়িয়ে দেয়। ঠিক আছে, যেমনটাই যে এইখানে এই ঢেউ যেই কাজটা করছে, ঠিক আছে, যে শক্তিটা ছড়াই দিছে, তো তরঙ্গ হচ্ছে এমন কিছু যেটা হচ্ছে শক্তিটা ছড়ায় দেয়। দেখো, আমরা শব্দকে এই কারণেই আসলে তরঙ্গ বলতেছি, কারণ শব্দও কিন্তু এই পানির ঢেউয়ের মতো, সে হচ্ছে একটা জায়গা থেকে শক্তি নিয়ে তারপরে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, এই কারণে শব্দকে আমরা আরো সুন্দরভাবে, শব্দ এক প্রকার শক্তি, এটাতে কোনো সন্দেহ নাই, কিন্তু আরো সুন্দরভাবে, যেহেতু শব্দটা হচ্ছে তার শক্তিকে চারপাশে হচ্ছে ঢেউয়ের মতো করে ছড়ায় দেয়, এই কারণে একে আমরা বলতেছি হচ্ছে এই যে তরঙ্গ, ইংলিশে যেটাকে আমরা বলি ওয়েভ। বোঝা গেছে এটা? ওকে, তাহলে দেখো আমরা মোটামুটি শব্দের একটা পরিচয় কিন্তু এখন পেয়ে গেছি। সো নেক্সট টাইম শব্দ বলতে আমাদের মাথায় কিন্তু কয়েকটা ওয়ার্ড চলে আসবে, শব্দ বললেই কয়েকটা ওয়ার্ড চলে আসবে, এই যে তরঙ্গ, তারপরে শক্তি, এই জিনিসগুলা এখন আমরা খুব সহজেই ক্যাচ করে ফেলতে পারবো। ঠিক আছে, ওকে, তাহলে আমরা একটু সামনে আগাচ্ছি। তো দেখো, এখন আমরা দেখব এই তরঙ্গ, তরঙ্গ আসলে কত ধরনের হতে পারে, এবং তরঙ্গ যে আসলেই শক্তি ছড়ায় দেয়, এই জিনিসটা তোমাদেরকে আমি একদম লাইভ দেখাবো এখানে একটা সিমুলেশনের মাধ্যমে। ঠিক আছে, যে আসলেই যে তরঙ্গ একটা জায়গা থেকে তোমার তৈরি হয়ে তারপর সে যে শক্তি ছড়ায় দেয় চারপাশে, ঠিক আছে, এই জিনিসটা আমরা এখন একদম
সুন্দরভাবে চোখের সামনে দেখার চেষ্টা করব এবং তার সাথে সাথে বোঝারও চেষ্টা করব। তাহলে চলো আমরা সিমুলেশনটা দেখি। দেখো এখানে আমি তোমাদের জন্য একটা সিমুলেশন এখানে দেখানোর চেষ্টা করব, যেখানে আমরা দেখব যে আমরা যখন একটা রশিকে এক মাথায় বেঁধে আরেক মাথায় যখন হচ্ছে আমরা ঝাঁকি দেই, রশিটাকে যখন আমরা ঝাঁকি দিই তখন কি হয়, এই জিনিসটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে দেখো এই হচ্ছে সেই রশি। এখানে যে বল বল দিয়ে কেন দেখানো আছে জানো? কারণ হচ্ছে এই রশির ওপর যেই অণুগুলো আছে ওই অণুগুলোকে হচ্ছে তোমার বল দিয়ে দেখানো আছে। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা বস্তুই তো আসলে অণু পরমাণু দিয়ে গঠিত। তো এই যে রশিটা আছে এই রশিটাকেই হচ্ছে আমরা এইভাবে অণু হিসাবে বল বল দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, তোমার বোঝার সুবিধার জন্য। তাহলে আমরা এখন কি করব বলো তো? আমরা হচ্ছে এই রশিটাকে এক মাথায় স্থিরভাবে বেঁধে রেখে এই মাথায় হচ্ছে আমরা স্থিরভাবে বেঁধে রাখছি, অর্থাৎ এই মাথায় রশিটা হচ্ছে তোমার আটকানো আছে, আর আরেক মাথায় আমি রশিটাকে নাড়াতে পারবো। ঠিক আছে, নাড়াতে পারবো। সো নাড়ালে আমরা কি হয় এটাই দেখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমি শুরু করি। দেখো তুমি খেয়াল করছো এই জিনিস কি আমরা বাস্তবে করেছি কিনা বলো? এইখানে এই জিনিসটা হয়তোবা আমরা আগেও করেছি, কিন্তু এখানে ঘটনা যেটা ঘটেছে সেটা হয়তোবা আমরা বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে ওইভাবে আগে ভাবি নাই। ঠিক আছে, এখন একটু ভাবার চেষ্টা করি। দেখো এখানে কি হচ্ছে, খুবই ইন্টারেস্টিং ঘটনা। হ্যাঁ, আমরা অনেকেই করেছি এক্স্যাক্টলি। এই যে আমাকে হচ্ছে নীরব, সানিয়া, রাফিদ, জেরিন আর অনেকে বলছো, তানজিনা বলছো যে হ্যাঁ তোমরা এটা করেছো, খুবই কমন জিনিস, তাই না? সো এখানে আমরা একটু বুঝি যে এখানে আসলে ঘটনা কি ঘটতেছে। আমরা তো এই কাজ দেখছি বা করছি, কিন্তু একটু বুঝি এখন কি হচ্ছে। দেখো আমি যখন এই রশির এক মাথা বেঁধে রেখে অপর মাথাকে যখন আমি কন্টিনিউয়াসলি হচ্ছে নাড়াচ্ছি বা ঝাঁকাচ্ছি, তখন যেটা হচ্ছে যে আমি আমার হাত দিয়ে এই রশির মধ্যে শক্তির একটা ট্রান্সফার করতেছি, শক্তি আমি হচ্ছে এই রশির মধ্যে পাঠাচ্ছি, এবং এই শক্তিটা যখন আমার হাত থেকে এই রশির ভেতর দিয়ে যাচ্ছে তখন সে কিভাবে যাচ্ছে, ওই যে ঢেউয়ের মতো, ওই যে একটু আগে বলছিলাম পানিতে ঢিল ছুড়লে যা হয়, একটা ঢেউয়ের মতো করে যায়। তো এইখানেও দেখো ওই একই রকম ঘটনাই ঘটে, যে আমি যখন এই যে আমার হাত দিয়ে যখন এটাকে নাড়াবো শক্তি খরচ হবে, ওই শক্তিটাই এই রশির মধ্যে দিয়ে দেখো এখান থেকে আস্তে আস্তে সামনে এগিয়ে সে হচ্ছে তোমার ছড়িয়ে পড়তেছে। কিভাবে ছড়িয়ে পড়তেছে? রশির মধ্য দিয়ে সে হচ্ছে তোমার ঢেউ আকারে ছড়িয়ে পড়তেছে, তাই না? এই যে দেখো, ঠিক আছে না? তাহলে এইটাকে আমরা কি বলবো বলো? এটাকে বিজ্ঞানের ভাষায় আমরা কি বলবো? ঢেউ তো বলবো না, আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে তরঙ্গ, ওয়েভ। ঠিক আছে, তাহলে তরঙ্গ কি করতেছে? তরঙ্গ বললে এখন আমাদের মাথায় কি ঢুকবে বলো? তরঙ্গের পরিচয়টা এখন আমরা কি দেখলাম? তরঙ্গের পরিচয়টা দেখলাম যে তরঙ্গ হচ্ছে এমন কিছু যা শক্তিকে সঞ্চালিত করে বা ছড়িয়ে দেয়, যেটা আমরা এইখানে রশির মধ্য দিয়ে দেখতেছি। ঠিক আছে, তো রশি হচ্ছে সেই মাধ্যম যেই মাধ্যমের মধ্য দিয়ে শক্তিটা ছড়ায় যাচ্ছে। যেমন আগের বার আমি যখন পানিতে ঢিল ছুঁড়েছি তখন পানি হচ্ছে সেই মাধ্যম যার মধ্য দিয়ে ওই ঢেউ বা তরঙ্গটা ছড়িয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইখানে ওই রশির মধ্যে দিয়ে একই ঘটনা ঘটতেছে। ঠিক আছে, তো বিষয়টা আশা করি তোমরা ধরতে পারছো যে এই যে আমাদের রশির মধ্যে যে একটা ঢেউয়ের মতো তৈরি হয়, এটা আসলে বিজ্ঞানের ভাষায় কোন পরিচয় বহন করে এবং এখান থেকে আসলে আমরা কি বুঝতে পারি। হ্যাঁ, তোমরা অনেকেই ক্লিয়ারলি ধরতে পারছো জিনিসটা। সাদিক আমাকে বলছো যে এটা ভাইয়া ঢেউ, জোনায়েদ বলছো এটা তরঙ্গ, মাসুমা বলছো তরঙ্গ এক ধরনের ঢেউ। এক্স্যাক্টলি, ঠিক আছে। ফাহমিন বলছো শক্তিবাহক, হ্যাঁ এটা বলা যেতে পারে, শক্তিবাহক খুব সুন্দর একটা ওয়ার্ড। হ্যাঁ, তারপরে হচ্ছে দিলরুবা আমাকে বলছো তরঙ্গ। এক্স্যাক্টলি, ঠিক আছে। তাহলে আমরা তরঙ্গ জিনিসটাকে আশা করি ভিজুয়ালাইজ করে ফেলেছি, মাথার মধ্যে সেট করে ফেলেছি। নেক্সট টাইম তোমাকে যদি কেউ তরঙ্গ বলে আশা করি তুমি ধরতে পারবা তরঙ্গ জিনিসটা কি। ঠিক আছে, সো তরঙ্গ এখানে এই যে দেখো ছবিটাও দেওয়া আছে, একটা সুন্দর একটা ছবি দেওয়া আছে, আমি একটু ছবিটা তোমাদের জন্য এক্সপ্লেন করি। এই দেখো আমরা এখান থেকে, এটা হচ্ছে ভাই তরঙ্গের সেই উৎস। ঠিক আছে, উৎস, এটা হচ্ছে উৎস যেখান থেকে আমরা ওই রশিটাকে হচ্ছে নাড়াচ্ছিলাম। ঠিক আছে, এবং শক্তি দিচ্ছিলাম। ঠিক আছে, এখান থেকে আমরা হচ্ছে শক্তি দিচ্ছিলাম এবং ওই শক্তিটাই কিন্তু রশির মধ্য দিয়ে, এই যে দেখো রশির মধ্য দিয়ে কন্টিনিউয়াসলি কিভাবে ছড়িয়ে পড়ছে, বাম থেকে ডান দিকে এই এইভাবে ছড়িয়ে পড়ছে। তো এটাকে আমরা বলি যে তরঙ্গ সঞ্চালনের দিক বা তরঙ্গ ছড়িয়ে পড়ার দিক।
তো সঞ্চালন শব্দটা শুনলেই তুমি বুঝবা এটা ছড়িয়ে পড়াকে নির্দেশ করতেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের তরঙ্গ তরঙ্গ এটা হচ্ছে আমাদের তরঙ্গ সঞ্চালনের দিক। তাহলে আমরা এটাও বুঝলাম যে তরঙ্গ তোমার একটা নির্দিষ্ট জায়গা থেকে তৈরি হয়, এরপর সে একটা নির্দিষ্ট দিকে ছড়িয়ে পড়ে, তাই না? এই রশির ক্ষেত্রে কি আমরা তাই দেখছি না? তরঙ্গ একটা নির্দিষ্ট জায়গা থেকে তৈরি হয়, যেটাকে আমরা বলি উৎস, এবং এরপর সে একটা নির্দিষ্ট দিকে ছড়িয়ে পড়ে। এটাই তো, যেমন এই ক্ষেত্রে হচ্ছে যে বাম থেকে ডান দিকে সে হচ্ছে যাচ্ছিল। ওকে, এরপর আমরা কি দেখি, দেখো আরেকটা খুব সুন্দর জিনিস তুমি দেখতে পাবা, একটু যদি ভালো করে ছবিগুলো দেখো। আরেকটা সুন্দর জিনিস কি দেখতে পাবা জানো? যে দেখো এই তরঙ্গে তুমি দেখতে পাবা একটা নির্দিষ্ট দূরত্ব পরপর বা একটা নির্দিষ্ট সময় পরপর তুমি দেখবা যে একই ছবি তোমার সামনে বারবার আসতেছে। এই যে আমি যদি তোমাদেরকে একটু মার্ক করে দিই, তোমাদের জিনিসটা ধরতে আরো সহজ হবে। দেখো আমি মার্ক করে দিচ্ছি, এই যে এই জায়গাটা আমরা যদি একটু দেখি, এই জায়গাটা আমরা একটু দেখি, ঠিক আছে। এই যে আমি যতটুকু অংশ মার্ক করে দিলাম, একটু খেয়াল করো, এই যতটুকু অংশ মার্ক করে দিলাম রশির, এই অংশটা তুমি রশির মধ্যে কয়েকবার দেখতে পাবা, কয়েকবার রিপিট হতে দেখবা। এই যে সামনেও কিন্তু আরেকবার এই জিনিসটা হয়তো বা এই যে তৈরি হইতো। এই যে আমি যদি পুরাটা আঁকি, ঠিক আছে, পুরাটা আঁকলে এই দেখো, তাহলে এই যে একই জিনিস আমি দেখতে পাচ্ছি বারবার রিপিট হচ্ছে, তাই না? এই জিনিসটা আমরা সামনে আরো দেখবো, ঠিক আছে। মানে এই রশিটা যদি আরো বড় হইতো তাহলে তুমি দেখতে এই একই রকম ছবি তুমি বারবার রিপিট হতে দেখতেছো। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে আমাদের এই যে তরঙ্গ যখন ছড়িয়ে পড়ে, তখন আসলে সে যে কম্পন নিয়ে ছড়িয়ে পড়ে, সেই কম্পনটা আসলে রিপিট হতে থাকে, রিপিট বা পুনরাবৃত্তি ঘটাতে থাকে, ঠিক আছে। এটাকে আমরা বলি হচ্ছে পর্যাবৃত্ত গতি, ঠিক আছে, মানে রিপিট করে। ওই যে ফ্যান যেরকম দেখবা একটা নির্দিষ্ট সময় পর পর সে হচ্ছে যে ঘুরতে থাকে, নির্দিষ্ট সময় পর পর ঘুরে আসে, একবার ঘুরে আসে, ঠিক আছে, ফ্যান। বা আরো এরকম ধরো যে বৃত্তাকার পথে যেসব বস্তু ঘুরে, যেমন হচ্ছে আমাদের পৃথিবী সূর্যকে একটা নির্দিষ্ট সময় পর পর ঘুরে আসে। তো এইখানেও আমরা কি এরকম একটা কিছু দেখতে পাই না, যে এই যে গতিটা, এই যে তোমার হচ্ছে তোমার তরঙ্গটা যে ছড়িয়ে পড়তেছে, তখন যে তোমার প্রত্যেকটা আমার এই কণা যে কাঁপতেছে, প্রত্যেকটা কণা যে কাঁপতেছে, ঠিক আছে, কেঁপে কেঁপে যে আমার তরঙ্গটা ছড়িয়ে পড়তেছে, এই গতিটা, এই কাঁপাকাঁপির গতিটা আমি দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট সময় পর পর বা একটা নির্দিষ্ট দূরত্ব পর পর রিপিট হচ্ছে। এই দেখো, এই যে আমি আরেকটা দেখাই, এরকম, এই দেখো এরকম আরেকটা আছে এই যে এই জায়গায়, তাই না? সেম না? দুটো কিন্তু একদম সেম। তাহলে এইটা তুমি দেখবা এরকম সামনে রিপিট হতে থাকবে, এরকম সামনে রিপিট হতে থাকবে। তাহলে আমরা এই যে তোমার একটা আমরা এখানে চিত্র দেখতে পাচ্ছি বা একটা পুরো কম্পন দেখতে পাচ্ছি, এইটাকে আমরা তরঙ্গের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে নামকরণ করি। এটাকে আমরা কি বলি জানো? এটাকে আমরা বলি, এটা হচ্ছে তরঙ্গের একটি পূর্ণ কম্পন, ঠিক আছে, তরঙ্গের একটি পূর্ণ কম্পন। এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে তরঙ্গ আসলে যখন সামনে এগিয়ে যায়, তখন সে আসলে এইভাবে প্রত্যেকটা তরঙ্গ যেখান দিয়ে যায়, সেখান দিয়ে যাওয়ার সময় সে প্রত্যেকটা কণাকে কম্পন দিতে দিতে যায়, ঠিক আছে। বা তরঙ্গ যখন যায় তখন প্রত্যেকটা কণা বা প্রত্যেকটা বস্তু কম্পন দিতে থাকে, কাঁপতে থাকে, এই যে উপরে নিচে উঠতে থাকে, তাই না? এই জিনিসটাকে আমরা বলতেছি কম্পন। তো আমরা দেখতে পাই একটা নির্দিষ্ট সময় পর পর আমাদের এই ছবি, তরঙ্গের যে কম্পনের যে ছবি, এটা আমরা দেখতে পাই রিপিট হচ্ছে, তাই না? এই যে দেখো এখানে একবার রিপিট হয়েছে, আবার সামনে আবার রিপিট হবে। তো আমরা যত সময় পর পর এই তরঙ্গের কম্পনকে রিপিট হতে দেখবো, ওইটাকে আমরা বলবো একটা পূর্ণ কম্পন, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমাদের তরঙ্গের জন্য একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তুমি প্রত্যেকটা তরঙ্গতেই এই একই জিনিস দেখতে পাবা একটা নির্দিষ্ট দূরত্ব পর পর তুমি দেখতে পারবা যে তরঙ্গের চেহারা একই রকম। এটা সব ক্ষেত্রে। তুমি যে পানির ঢেউ দেখো, পানির ঢেউয়ের জন্য তুমি দেখতে পাবা, পানির ঢেউয়ের ক্ষেত্রেও দেখতে পারবা, এই দেখো যে আমাদের একটা নির্দিষ্ট দূরত্ব পর পর, এই যে নির্দিষ্ট একটা দূরত্ব পর পর আমাদের ঢেউগুলো দেখতে একই রকম হয়, ঠিক আছে। এটা একটা বৈশিষ্ট্য। তো এই যে যতটুকু
তোমার দূরত্ব বা সময় পর পর আমাদের এই তরঙ্গ দেখতে একই রকম হচ্ছে, ওইটাকে আমরা বলতেছি একটা পূর্ণ কম্পন। কেমন? ওকে, আশা করি এটা বোঝা গেছে। তাহলে আমরা সামনে আগাচ্ছি। সো দেখো আমাদের এই যে তরঙ্গ, এই যে তরঙ্গ, রাফিদ বলছো এমনটা কেন হয়? কারণ তরঙ্গ যখন যায় তখন সে হচ্ছে প্রত্যেকটা তরঙ্গ যেই দিক দিয়ে যায়, সেই দিক দিয়ে যাওয়ার সময় প্রত্যেকটা কণাকে সে হচ্ছে কাঁপিয়ে দিয়ে যায়। ওই কণাটা হচ্ছে উপরে নিচে এইভাবে উঠতে থাকে। সো কণাটা হচ্ছে তোমার তার গতি রিপিট করে, এইভাবে প্রত্যেকটা কণা তার গতি রিপিট করে। এই কারণে আমরা দেখতে পাই একটা নির্দিষ্ট দূরত্ব পর পর আমার ছবিগুলো রিপিট হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ যে এই কণা হচ্ছে যেইভাবে উপরে নিচে নামতেছে, এইখানে থাকা এই কণাটা, এই যে একদম মানে এই ছবির একদম শুরুর কণাটা আর এই ছবির একদম শুরুর কণাটা একইভাবে উপরে নিচে উঠতেছে। এই জন্য ছবিগুলো দেখতে একই রকম হয়, মানে একটা নির্দিষ্ট গ্যাপ পরপর, বা পানির ঢেউ একটা নির্দিষ্ট দূরত্ব পরপর দেখতে একই রকম হয়, ঠিক আছে? কারণ এইখানের প্রথম কণা আমি যদি একটু নাম দেই, এই দেখো আমাদের এই কণাটা, এটা যদি 1 নম্বর কণা হয়, আর এইখানকার কোনো একটা কণা ধরো যে এটা যদি তোমার 100 নম্বর কণা হয়, এই 1 আর 100 নম্বর কণা এই দুইটা দেখা যায় একই রকম ভাবে কাঁপে। এই কারণে আমাদের আবার এই যে এইখানকার একটা কণা, এটা যদি ধরো 2 নম্বর, আর এইখানকার একটা কণা এটা যদি 101 নম্বর কণা হয়, তাহলে এই যে 2 আর 101 নম্বর কণা একইভাবে কাঁপে। এই কারণে ছবিগুলো দেখতে একই রকম হয়। বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা সামনে আগাই। তো এইখানে আমাদের তরঙ্গের আরো কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, এগুলো আসলে বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা জানি যে শব্দ বা শব্দ তরঙ্গ এটা হচ্ছে সুরযুক্ত অথবা সুরহীন হতে পারে, ঠিক আছে? যেটা আমরা সামনেও দেখব কেন হতে পারে। তো এটা আমরা বাস্তব অভিজ্ঞতা থেকেই জানি যে কিছু কিছু শব্দ শুনতে আমাদের ভালো লাগে, যেগুলোকে আমরা সুরযুক্ত শব্দ বলতেছি, আর কিছু কিছু শব্দ শুনতে অত ভালো লাগে না, শ্রুতিমধুর লাগে না, ওগুলোকে আমরা সুরহীন বলতেছি, ঠিক আছে? আর আমাদের শব্দের উৎস নিয়ে একটা কথা বলা আছে এইখানে। দেখো যে আমাদের কম্পনশীল যে বস্তুই শব্দ সৃষ্টি করবে তাকেই আমরা বলবো শব্দের উৎস। অর্থাৎ আমাদের শব্দ সৃষ্টি করার জন্য বস্তুটাকে কাঁপতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। সো কম্পনশীল যে বস্তুগুলো থাকবে, এগুলো শব্দ তৈরি করবে, এই যে কম্পনের ফলে যখন শব্দ তৈরি করবে, কম্পনের ফলে যখন এইভাবে চারপাশে শব্দ তৈরি করবে, তখন ওইটাকে আমরা বলবো আমাদের শব্দের উৎস। আচ্ছা, এই জিনিসগুলো আমরা আগেও দেখেছি, এখন আরেকবার সুন্দরভাবে দেখে নিলাম, ঠিক আছে? তাহলে আমরা এই পর্যন্ত সবাই জিনিসগুলো আশা করি ধরতে পারছি। তো তোমাদের আজকের ক্লাসের ফার্স্ট যে কুইজটা, সেটা আমি এখন লঞ্চ করব। সো তোমরা কোশ্চেনটা পড়ো, অপশনগুলো দেখো, এরপর সঠিক উত্তরটা আমাকে জানিয়ে দাও। সো আমি কুইজটা লঞ্চ করে দিচ্ছি, তোমরা আমাকে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। আমি তোমাদের জন্য পোলটা আরো 10 সেকেন্ড রাখবো, এর মধ্যে অ্যান্সারটা দিয়ে দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই রেসপন্স করেছো। ঠিক আছে, আমি পোলটা এন্ড করে দিচ্ছি। তোমরা মেজরিটি অ্যান্সার দিয়েছো অপশনে হুইচ ইজ কারেক্ট, ঠিক আছে? তো আমরা একটু দেখি এখানে কোশ্চেনটা কি ছিল এবং কোনটা কারেক্ট অ্যান্সার। এখানে বলছে যে এই যে নিচে যে আমাদের 4টা স্টেটমেন্ট দেওয়া আছে, এটার মধ্যে কোনটা সঠিক, কোন কথাটা সঠিক। তো আমরা যদি একটু পড়া শুরু করি, এই যে দেখো প্রথম লাইনেই আছে শব্দ হচ্ছে শক্তি যা শুনতে সহায়তা করে। সো প্রথম লাইনেই কিন্তু আমরা কারেক্ট অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। তো আমাদের আর কষ্ট করে সামনে এগোতে হচ্ছে না, ঠিক আছে? ওকে, তাহলে আমি একটু দেখি তো কারা হচ্ছে প্রথম আমাকে কারেক্ট অ্যান্সারটা দিয়েছো। তো আমি দেখতে পাচ্ছি আফশিন সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছো, এরপরে জোহান, নীরব, নাদমান, সামি, সাদিয়া, আরন, তুয়া, তানিম,
ফারসিল এবং আরও অনেকে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। ঠিক আছে, তাহলে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এখন আমরা কথা বলবো যে শব্দ কিভাবে সৃষ্টি হয় এবং শব্দ কার সাহায্য নিয়ে চলতে পারে। ঠিক আছে, তো সবসময় আমাদের মনে রাখতে হবে যে কম্পনের ফলে শব্দ সৃষ্টি হয়। ঠিক আছে, আমরা যখন কোথাও তোমার হচ্ছে আঘাত করব বা আমরা যখন কোথাও হচ্ছে তোমার বল প্রয়োগের মাধ্যমে তোমার কম্পন তৈরি করব তখন সেখানে শব্দ সৃষ্টি হবে। ঠিক আছে, যেমন একটা পর্দা, এটা যদি একটা ধরো পর্দা হয়, ঠিক আছে, এটা যদি একটা পর্দা হয়, তাহলে এই পর্দায় এরকম অনেক পর্দা থাকে তোমার বিভিন্ন তোমার শব্দ সৃষ্টিকারী হচ্ছে যন্ত্রে। ঠিক আছে, তুমি যদি দেখো যে তোমার বাসায় যে স্পিকারটা আছে, ঠিক আছে, বা মাইক যেগুলো আছে সেগুলো যদি আমরা খেয়াল করি, দেখবো স্পিকারের সামনে একটা পর্দার মতো অংশ থাকে। ওটা যদি কখনো খেয়াল করবো, আমাদের ফোনের স্পিকারেও তুমি এই জিনিসগুলো খেয়াল করবা যে ওই আমরা যখন গান বাজাই বা আমরা যখন আমাদের ডিভাইসগুলো দিয়ে হচ্ছে সাউন্ড তোমার তৈরি করি, তখন দেখবা ওই পর্দার যে জায়গাটা ওইটা সামনে পিছে কাঁপে। এটা কেউ খেয়াল করেছো কিনা জানি না, এটা দেখবা কাঁপে। ঠিক আছে, সো আমাদের এখানেও এইরকম ঘটনা দেখা যায় যে আমরা যদি এইটাতে ধরো যে আমরা যদি ধাক্কা দিই, ঠিক আছে, আমরা যদি এটাতে হচ্ছে এরকম ধাক্কা দিই তখন দেখা যাবে এই পর্দাটা সামনে পিছে কাঁপবে। এই পর্দাটা হচ্ছে সামনে পিছে তোমার হচ্ছে কাঁপবে এবং এর ফলে এখান থেকে শব্দ তৈরি হবে। ঠিক আছে, ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমাদের দেখা যায় যে কোনো একটা জায়গায় শব্দ তৈরি হয় এবং শব্দ হচ্ছে তারপর হচ্ছে একটা নির্দিষ্ট দিকে ছড়িয়ে যায়। ঠিক আছে, এই জিনিসটাই আমরা বাস্তবে খেয়াল করি। আচ্ছা, এখন আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা এখানে বলা আছে, সেটা হচ্ছে যে শব্দ চলাচলের জন্য মাধ্যম প্রয়োজন। আমি এই জায়গাটা একটু মার্ক করার চেষ্টা করি, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা, যে আমাদের শব্দ কখনো মাধ্যম ছাড়া চলতে পারে না। ঠিক আছে, যেমন একটু আগে আমরা দেখেছি যে আমরা যখন রশির মধ্যে ঢেউ সৃষ্টি করি তখন রশির মধ্য দিয়ে ঢেউটা এগিয়ে যায়, তাই না? বা পানির মধ্যে যখন আমরা ঢিল ছুড়ি পানির মধ্য দিয়ে ঢেউ আগায় যায়। ঠিক আছে, তো এই যে ঢেউগুলো যাচ্ছে বা তরঙ্গগুলো যে যাচ্ছে, এগুলোকে এক একটা নির্দিষ্ট মাধ্যমে যাচ্ছে না? যেমন পানির জন্য ওটা পানির ঢেউয়ের ক্ষেত্রে ওটা ছিল পানি, রশির মধ্যে যে ঢেউটা তৈরি হয়েছিল ওটার ক্ষেত্রে ছিল তোমার রশি। তো প্রত্যেকটা তরঙ্গই দেখা যায় যে প্রত্যেকটা শব্দ তরঙ্গই দেখা যায় যে যখন সে হচ্ছে চলাচল করে বা ছড়িয়ে পড়ে তখন তার হচ্ছে একটা মাধ্যমের প্রয়োজন। ঠিক আছে, মাধ্যম ছাড়া কিন্তু শব্দ যেতে পারে না। এই কারণেই তোমার যখন শূন্য মাধ্যম থাকে, অর্থাৎ কোথাও তোমার হচ্ছে কোনো মাধ্যম নাই এরকম অবস্থা যদি থাকে, তখন দেখা যাবে যে শূন্য মাধ্যমে আমরা যতই চেষ্টা করি না কেন সেখানে দেখা যাবে যে শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে পারবে না। ঠিক আছে, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আসতে পারে যে ভাই মাধ্যম কেন প্রয়োজন, মানে আমরা এইটা হয়তো বা ফিল করতে পারতেছি না যে মাধ্যম আসলে লাগবে, যে এটা কেন লাগবে, কেন প্রয়োজন, মাধ্যম কেন প্রয়োজন। এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি, মাধ্যম কেন প্রয়োজন। যে দেখো আমরা একটু আগেই বলেছি, ঠিক আছে, যে শব্দ যখন তৈরি হয় সেটা একটা উৎস থেকে তৈরি হয়, তাই না? এই যে আমি এখানে একটা পর্দার উপর হচ্ছে তোমার বল প্রয়োগ করেছি বা ধাক্কা দিয়েছি, ফলে এটা কাঁপছে, সামনে পিছে কাঁপছে এবং তখন শব্দ তৈরি হচ্ছে, তাই না? তো একটা উৎস থেকে যখন শব্দ সৃষ্টি হয়, সেই শব্দটা কি করে, সেই শব্দটা হচ্ছে মাধ্যমে যেই কণাগুলো থাকে বা বস্তুগুলো থাকে সেই বস্তুগুলোকে সে হচ্ছে কাঁপাতে থাকে, কম্পন দিতে থাকে। এই যে আমি পর্দাটাকে কাঁপাইছি, এখন এই পর্দা কি করবে জানো? পর্দা যখন সামনে পিছে কাঁপবে তখন সে হচ্ছে তার সামনে পিছে যেই মাধ্যম আছে, যেমন এই ক্ষেত্রে ধরো সামনে পিছে আছে হচ্ছে বায়ু, সামনে আছে বায়ু, পেছনে আছে বায়ু, তাহলে এই পর্দা যখন কাঁপবে তখন এই পর্দা কি করবে জানো? বায়ুর মধ্যে যেই তোমার হচ্ছে অণুগুলো আছে বা বায়ুর মধ্যে যে বস্তুগুলো আছে, আরিস বলছো ভাই শূন্য মাধ্যম কি? আমি মাধ্যমের কথাটা শেষ করি, তাহলেই শূন্য মাধ্যমটা অটোমেটিক তুমি বুঝে যাবা। যেমন দেখো এইখানে আমাদের এই পর্দার সামনে বায়ু আছে, বায়ুর মধ্যে কি বিভিন্ন
বস্তুকণা থাকে না, থাকে তো, ধুলাবালি থাকে, তারপরে বিভিন্ন গ্যাস থাকে, ঠিক আছে। সো এরকম বিভিন্ন বস্তুকণা থাকে, ঠিক আছে। সো বস্তুকণাগুলোকে এই যে আমি গোল গোল দিয়ে দেখাচ্ছি। তো কি হয় জানো, যে এই পর্দাটা যখন কাঁপে সামনে পিছে, তখন এই পর্দা কি করে, এই পর্দা গিয়ে এই যে যে তার সামনে যে কণাটা আছে ওইটাকে একটা ধাক্কা মারে। এই যে এখানে সে একটা ধাক্কা মারলো, ধাক্কা মারলো। এরপর এই কণাটা কি করে জানো, এই কণাটা গিয়ে আবার তার যে সামনের কণা, তার যে সামনের কণা এইটাকে সে আবার যে ধাক্কা মারে, ঠিক আছে, ধাক্কা মারলো। এরপর এই কণাটা আবার তার সামনের কণাকে গিয়ে আবার আরেকটা ধাক্কা মারে, ঠিক আছে। এরপর এ হচ্ছে আবার তার সামনের কণাকে ধাক্কা মারে। তো এইভাবে আমার শব্দ সৃষ্টিকারী উৎস, আমার শব্দ সৃষ্টিকারী উৎস যখন কাঁপতে থাকে, শব্দ সৃষ্টিকারী উৎস যখন কাঁপতে থাকে, তখন ওই উৎস কি করে, তার আশেপাশে যে মাধ্যম থাকে, এই যে এইখানে মাধ্যম বলতে আমি বায়ুকে বোঝাচ্ছি, ঠিক আছে, মাধ্যম, এখানে আমাদের মাধ্যম হচ্ছে বায়ু। এটা পানিও হইতে পারতো, অন্য যে কোনো কিছু, লোহা, ঠিক আছে, কাঠ, অন্য যে কোনো কিছু হইতে পারতো। এই ক্ষেত্রে আমরা মাধ্যম হিসেবে বায়ুকে চিন্তা করতেছি। তো দেখা যায় যে আমাদের উৎস যখন কাঁপে, তখন সে তার আশেপাশে থাকা মাধ্যমের যে অণুগুলো আছে, ঠিক আছে, বা মাধ্যমে থাকা যে বস্তুগুলো আছে ওইগুলোকে গিয়ে ধাক্কা মারে, ঠিক আছে, ধাক্কা মারে। তো তোমার হচ্ছে উৎস যখন তার আশেপাশে থাকা তোমার এই বস্তুগুলোকে ধাক্কা মারে, ওই বস্তুগুলো আবার তার আশেপাশে থাকা বস্তুগুলোকে ধাক্কা মারে। মানে কাঁপতে গেলে কি ধাক্কা লাগবে না? একটা বস্তু যদি কাঁপতে থাকে এবং তার আশেপাশে যদি অন্য বস্তু থাকে, তখন কি ধাক্কা মারবে না? তো ধাক্কা মারে। এইভাবে প্রত্যেকটা বস্তু কি করে, তোমার উৎস থেকে একটা ধাক্কা সে হচ্ছে সামনের দিকে নিয়ে যায়, ঠিক আছে। এখন চিন্তা করো, এইখানে যদি আমাদের কান থাকে, এইখানে যদি আমাদের, এটা যদি আমাদের কান হয়, একটা সময় কি হবে বলতো, একটা সময়ে এই যে যে বায়ুর তোমার হচ্ছে কণাগুলো আছে, এইগুলো ধাক্কা মারতে মারতে একটা সময় যে কি করবে বলো, একটা সময়ে আমাদের কানের মধ্যে যে পর্দা আছে, কানের মধ্যে, এটা তো আমরা জানি কানের মধ্যে একটা পর্দা থাকে, তাহলে কানের মধ্যে যে পর্দা আছে ওই পর্দাকে গিয়ে মারবে ধাক্কা, ঠিক আছে। এবং তখন হচ্ছে আমরা বুঝি যে আমাদের কানে একটা শব্দ আসছে। তাহলে দেখো এইখানে, এইখানে এখন তোমরাই বলো, ঠিক আছে। হ্যাঁ, অনেকেই হচ্ছে আমাকে এই মাধ্যমটা এখনো আবার বলার চেষ্টা, বলার জন্য বলতেছো, ঠিক আছে, মাধ্যমটা আরেকবার বোঝানোর জন্য বলতেছো। আচ্ছা, এখন দেখো আমি তোমাদেরকে একটা কোশ্চেন করি, তোমরা কোশ্চেনটা শুনো, তারপরে অ্যান্সার দাও। তোমরা বলো, এইখানে এই যে উৎসের সামনে, আমাদের শব্দের যে উৎস, ওই উৎসের সামনে যদি এই মাধ্যম না থাকতো, এই মাধ্যম যদি না থাকতো, অর্থাৎ এই যে আমি যে অণুগুলো দেখাইছি এইখানে গোল গোল দিয়ে যে অণুগুলো দেখাইছি, এগুলো যদি না থাকতো, তুমি যত এই পর্দাটাকে সামনে পিছে কম্পন দাও বা কাঁপাও, তোমার কানে কি শব্দ এসে পৌঁছাবে? তুমি কি কানের এখানে শব্দ শুনতে পাবা? পাবা? হ্যাঁ, এই তো তোমরা গণহারে বলতেছো না না ভাইয়া, না না শুনতে পাবো না। সাফওয়ান, নীলিমা, তিথি, সাদিয়া, হামিম, জিদান, এক্স্যাক্টলি। আচ্ছা, আরেকবার বলবো, ঠিক আছে। আমি বলছি আমার কোশ্চেনটা ছিল এরকম, যে আমাদের এই পর্দার সামনে যদি এরকম মাধ্যম না থাকতো, ধরো বায়ু নাই, কিছুই নাই, এখানে কোনো যে গোল গোল এরকম বস্তুকণা নাই, একদম ফাঁকা, কিছুই নাই, তাহলে আমাদের এই পর্দা বা আমাদের এই শব্দ সৃষ্টিকারী উৎস যতই কম্পন দেখ, যতই কাঁপাকাঁপি করুক, সে কি আমাদের কানে শব্দ পৌঁছাতে পারবে বা শব্দ কি সামনে আগাতে পারবে? পারবে না, পারবে না, পারবে না। কেন পারবে না? কারণ দেখো শব্দ কিভাবে আগাচ্ছিল, শব্দ আগাচ্ছিল এই যে শব্দের যে উৎস, সেই উৎস হচ্ছে তার পাশের কণাকে গিয়ে একটা ধাক্কা মারে, ওই কণা তার পাশের কণাকে গিয়ে ধাক্কা মারে, এভাবে ধাক্কা দিতে 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 একটা টাইমে আমাদের কানে এসেও শব্দটা কি করে পৌঁছায়, কিভাবে, যে যে এই কণাগুলো আবার আমাদের কানের পর্দার উপরে ধাক্কা মারে, ঠিক আছে। আমাদের কানের পর্দা তখন কাঁপে এবং আমরা তখন বুঝি যে একটা শব্দ আসছে। তাহলে আমরা এটা কি স্পষ্টভাবে বুঝতে পারতেছি না, যে মাধ্যম যদি না থাকে, মাধ্যম যদি না থাকে, তাহলে তোমার শব্দ সৃষ্টিকারী উৎস থাকলেও ওই শব্দটা কিন্তু ছড়াই যেতে পারবে না, ঠিক আছে। শব্দ ছড়াতে পারবে না বা শব্দ চলাচল করতে পারবে না, শব্দ চলাচল করতে পারবে না। এর ফলে কি হবে, যে এমন একটা সিচুয়েশন চিন্তা করো, এমন একটা সিচুয়েশন চিন্তা করো যে আমি যেই রুমে এখন আসি, এই রুমে আমি ভ্যাকিউম ক্লিনার দিয়ে
আমি হচ্ছে সব বাতাস বের করে ফেলছি, কোনো বাতাস নেই, যদিও আমি বাঁচতে পারবো না বেশিক্ষণ, তারপরে চিন্তা করতেছি ধরো যে কিছু সময়ের জন্য এই পরীক্ষাটা করতেছি, কোনো বাতাস নেই বা এখানে কোনো মাধ্যম নেই, ঠিক আছে। তাহলে এখন আমি যদি ধরো এই রুমের এক কর্নারে একটা সাউন্ড বক্স দিয়ে তোমার হচ্ছে শব্দ তৈরি করি, বা ধরো কোনো একটা আমি গান বাজাইলাম, আমি ওই গানটা দূর থেকে শুনতে পারবো? পারবো না কিন্তু, কারণ কোনো মাধ্যম নাই। তাহলে শব্দ ওইখানে তৈরি হইলেও, ওই সাউন্ড বক্সে শব্দ তৈরি হইলেও এটা কিন্তু আমার কান পর্যন্ত এসে পৌঁছাবে না, কারণ মাঝখানে কোনো মাধ্যম নাই। বুঝতে পারছি? ওকে, তাহলে এই পয়েন্টটা আশা করি ক্লিয়ার হয়েছে যে শব্দ চলাচলের জন্য অবশ্যই আমাদের মাধ্যম লাগবে, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি এই যে যে তোমাদের এতক্ষণ ধরে যে এই যে পর্দা থেকে কান পর্যন্ত কিভাবে শব্দ যায় এটা যে দেখাইলাম না, এটাই আমরা একটু সিমুলেশনের মাধ্যমে চলো দেখে আসি। তাহলে আমরা একটা সিমুলেশন দেখবো এখন, খুবই ইন্টারেস্টিং একটা সিমুলেশন তোমাদের দেখাবো, যেখানে তোমরা দেখতে পারবা যে কিভাবে শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে যায়, ঠিক আছে। ওকে, তাহলে আমি দেখাই এখানে। এই দেখো, তোমরা একটু ছবিটা খেয়াল করো। এইখানে ধরো, এইখানে ধরো যে একটা পর্দা আছে, এই পর্দায় হচ্ছে আমি যে একটা ধাক্কা মারছি, এরকম করে একটা ধাক্কা মারছি, ঠিক আছে। তাহলে পর্দাটা কাঁপতেছে, এবং পর্দাটা কাঁপার সময় সে কি করতেছে, তার সামনে থাকা বাতাসের কণাগুলোকেও ধাক্কা মারতেছে। ফলে দেখো এই যে বাতাসের কণাগুলা, এই যে এক একটা দাগ যে দেখতে পাচ্ছ, এইগুলো ধর এক একটা বাতাসের কণা, ঠিক আছে। এই বাতাসের কণাগুলো দেখো সামনে পিছে কাঁপতেছে, কারণ তাকেও ধাক্কা মারা হয়েছে, ঠিক আছে। তাহলে এইভাবেই কিন্তু শব্দ ছড়ায় পড়ে, ঠিক আছে। এই যে তরঙ্গ আকারে বা ঢেউ আকারে এইভাবেই শব্দ ছড়ায় পড়ে। সো এইখান থেকে ধরো আমি শব্দ সৃষ্টি করছি, এটা কিন্তু একটা সময় দেখো এই যে ঠিক এই জায়গায় পৌঁছে যাবে। এখানে যদি আমার কান থাকে, এই কানের উপরে গিয়েও ধাক্কাটা লাগবে, এবং আমার কানের যে পর্দা আছে ওই পর্দায় তখন শব্দটা এসে পৌঁছাবে, ঠিক আছে। সো এইভাবেই বাস্তবে শব্দ কিন্তু চলাচল করে, এইভাবেই চলাচল করে। তোমাদের এখন যেটা দেখাচ্ছি এইভাবেই শব্দ চলাচল করে, ঠিক আছে। ইন্টারেস্টিং না বিষয়টা? ওকে, ঠিক আছে। হ্যাঁ, শ্রেয়সী আমাকে কারেক্ট কথাটাই বলছো, মাধ্যম না থাকলে শব্দ চলাচল করতে পারতো না, ঠিক আছে। সো এই জায়গায় যদি কোনো মাধ্যম না থাকতো তখন কিন্তু এটা আমরা দেখতে পারতাম না, ঠিক আছে। এই আমরা চলাচলটা দেখতে পারতাম না, ঠিক আছে। ওকে, তাহলে আমরা শব্দ চলাচলের জন্য যে মাধ্যম প্রয়োজন, এই কোশ্চেনের অ্যান্সারটা আশা করি পেয়ে গেছি যে কেন প্রয়োজন, ঠিক আছে। এবং তার সাথে সাথে এটাও জেনে গেলাম যে মাধ্যম যদি না থাকে তাহলে, হ্যাঁ বায়ু একটা মাধ্যম, এক্স্যাক্টলি সাহারা যেটা বলেছো। সো মাধ্যম যদি না থাকে তাহলে কিন্তু শব্দ চলাচল করতে পারবে না, এটা আমরা বুঝে গেছি। ওকে, এরপর আমরা এখানে যেটা দেখব যে মাধ্যম কয়েক ধরনের হতে পারে, ঠিক আছে। তো এখানে তোমাদেরকে যেটা দেখানো আছে সেটা হচ্ছে মাধ্যমের প্রকারভেদ। তো এখানে আমাদেরকে মাধ্যমের প্রকারভেদটা দেখানো আছে। তো মাধ্যম কয় ধরনের হতে পারে? এই দেখো, 3 ধরনের। একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল, একটা হচ্ছে বায়বীয়, ঠিক আছে। তাহলে আমাদের 3 ধরনের মাধ্যম আছে, এই 3 ধরনের মাধ্যমের ভেতর দিয়েই শব্দ কিন্তু চাইলে চলাচল করতে পারে, ঠিক আছে। তো কঠিন মাধ্যম, এটার সম্পর্কে আমরা আগেও জেনেছি, তারপরে একটু এখন দেখে নিই যে কঠিন মাধ্যমের ক্ষেত্রে বৈশিষ্ট্যটা হচ্ছে এমন যে কঠিন মাধ্যমের যেই তোমার অণুগুলো আছে সেগুলো অনেক কাছাকাছি থাকে, তাই না? এই যে এখানে যেমনটা দেখানো আছে, দেখো অনেক কাছাকাছি, অনেক কাছাকাছি, গ্যাপ অনেক কম, ঠিক আছে। এটি কঠিন পদার্থের বৈশিষ্ট্য। তরল পদার্থের ক্ষেত্রে কি হয়, একটু দূরত্ব বেড়ে যায়, একটু দূরত্ব বেড়ে যায়। এই কারণেই আমরা দেখি যে তরল পদার্থ ছড়িয়ে পড়ে, আর কঠিন পদার্থ একটা নির্দিষ্ট জায়গা দখল করে থাকে, ঠিক আছে, একসাথে থাকে। আর তরল পদার্থ হচ্ছে ছড়িয়ে পড়ে। আর বায়বীয় যে পদার্থ আছে সেই ক্ষেত্রে আবার দেখা যায় যে তারা অনেক বেশি ছোটাছুটি করে, এই কারণে হচ্ছে তোমার এই অণুগুলোর মাঝের গ্যাপ অনেক বেশি, তাই না? এই যে দেখো, একটা থেকে আরেকটার মাঝের যে গ্যাপ, এটা বায়বীয়তে বেশি না, অণুর মাঝের যে গ্যাপটা সেটা বায়বীয়তে সবচেয়ে বেশি, তরলে একটু কম, আর কঠিনে হচ্ছে সবচেয়ে বেশি কম, গ্যাপ নাই বলতে গেলে, একদম কাছাকাছি তোমার হচ্ছে একসাথে লেগে আছে, ঠিক আছে, এরকম একটা বিষয়। তাহলে আমাদের এই যে যে 3 ধরনের মাধ্যম হতে পারে, এই 3 ধরনের মাধ্যমের মধ্য দিয়েই তোমার হচ্ছে শব্দ চলাচল করে, ঠিক আছে। এবং শব্দ যখন চলাচল করে তখন এই মাধ্যমগুলো কিন্তু কম্পন দেয়, ঠিক আছে। তো মনে থাকবে যে আমাদের মাধ্যমটা যখন চলাচল করে, তখন মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ যখন চলাচল করে তখন মাধ্যমের যে কণাগুলো আছে, এই যে এইগুলো হচ্ছে আমাদের মাধ্যমের কণা, ঠিক আছে। এই যে
এগুলো হচ্ছে আমাদের মাধ্যমের কণা। এই মাধ্যমের কণাগুলো কি করবে? কম্পন দিবে, মানে কাঁপবে। কাঁপাকাঁপির মাধ্যমেই কিন্তু আমাদের শব্দটা এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়বে, ঠিক আছে? সো আমরা এখন আরেকটা সিমুলেশন দেখব। এটা একটা ইন্টারেস্টিং সিমুলেশন, যেটা আমাদেরকে বোঝাতে সাহায্য করবে যে শব্দ এটা আসলে চারপাশে কিভাবে ছড়িয়ে পড়ে, ঠিক আছে? আমরা এটা একটু দেখব। এই দেখো, আমাদের শব্দ এটা যখন তৈরি হয় সেটা কিভাবে ছড়িয়ে পড়ে। এই যে এতক্ষণ ধরে তোমাদের যেটা বলতেছি, দেখো একটু খেয়াল করো যে আমাদের এইটা হচ্ছে শব্দ সৃষ্টিকারী উৎস, এটা হচ্ছে শব্দ সৃষ্টিকারী উৎস। তো এটা দেখো কি করতেছে, কন্টিনিউয়াসলি ভাইব্রেট করতেছে বা কাঁপতেছে, কম্পন দিচ্ছে। এবং এইটার কম্পনের ফলে কি হচ্ছে, যে আশেপাশে যে মাধ্যম আছে ওই মাধ্যমের কণাগুলো হচ্ছে কাঁপতেছে, ঠিক আছে? এখানে যে মাধ্যমগুলো আছে এই মাধ্যমের কণাগুলো হচ্ছে কাঁপতেছে, এবং দেখো একটা সময় কিন্তু আমার শব্দটা ছড়িয়ে পড়তেছে। দেখো এই যে উপর থেকে দেখলে মনে হবে, বা এগুলোকে যদি আমরা সুন্দরভাবে দেখাতে পারতাম, শব্দ তো আসলে ওইভাবে দেখা যায় না, সো যদি দেখাইতে পারতাম তাহলে মনে হইতো যে এটা হচ্ছে একটা ঢেউ আকারে এইভাবে ছড়ায় পড়তেছে, ঠিক আছে? এই যে এখানে মনে হচ্ছে যে একটা পানির মধ্যে ঢেউ তৈরি হয়েছে, তাই না? হ্যাঁ, ওয়েভ, এক্স্যাক্টলি। হ্যাঁ, সবকিছুই মাধ্যম হতে পারে, ঠিক আছে? ফারিহান বলছো বালুকণা কি মাধ্যম হতে পারে কিনা, এক্স্যাক্টলি, অনেক কিছুই মাধ্যম হতে পারে। তাহলে শব্দ এইভাবেই তৈরি হয়, ঠিক আছে? এই যে একটা উৎস থেকে কম্পনের মাধ্যমে তৈরি হয় এবং সেটা মাধ্যমের দ্বারা চারপাশে ছড়িয়ে পড়ে। ওকে, তাহলে আমরা এই যে মাধ্যম সম্পর্কে জেনেছি, শব্দের অনেকগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি। সো তোমাদের পরবর্তী যে কুইজটা, সেটা আসলে এতক্ষণের আলোচনার উপর বেস করেই, আমি কুইজটা লঞ্চ করে দিচ্ছি, তোমরা কারেক্ট অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। তোমরা ভালো মতো কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা পড়ে কারেক্ট অ্যান্সারটা আমাকে জানিয়ে দাও। আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি তোমরা অনেকেই রেসপন্স করতেছো। আমি আর 10 সেকেন্ড হচ্ছে তোমাদের সময় দিচ্ছি, এর মধ্যেই কারেক্ট অ্যান্সারটা জানিয়ে দাও। ঠিক আছে ভাইয়া, তাহলে আমি কুইজটা এন্ড করে দিচ্ছি। তোমরা মেজরিটি আমাকে অ্যান্সার দিয়েছো অপশন সি, হুইচ ইজ কারেক্ট, ঠিক আছে? তাহলে চলো আমরা দেখি কোশ্চেনটা কি ছিল এবং এটার কারেক্ট অ্যান্সারটা কি। এখানে আমাদের কোশ্চেন করা হয়েছে যে শব্দ সঞ্চালনের জন্য প্রয়োজন, সঞ্চালন বলতে কি বুঝাইছি, ওই যে ছড়িয়ে পড়া বা চলাচল করা। সো শব্দ চলাচলের জন্য কি প্রয়োজন? বায়ু শূন্য পথ, এটা থাকলে হবে না। বায়ু শূন্য পথ বা এটা বোঝাচ্ছে যে কোনো মাধ্যম নাই, তাহলে এটা কিন্তু হবে না, ঠিক আছে? এটা হবে না। এরপরে কম্পনশীল বস্তু অবশ্যই লাগবে, কেন লাগবে? ওই যে উৎস, এটাই হচ্ছে আমাদের উৎস, উৎসকে বোঝাচ্ছে, শব্দের উৎস। এরপর লাস্টে বলা আছে মাধ্যম। হ্যাঁ, মাধ্যম ছাড়া তো শব্দ চলেই না। সো এটা আমরা একটু আগেই দেখেছি। সো 3 নম্বরও কারেক্ট। সো 3 নম্বর 2 নম্বর এই দুইটা হচ্ছে কারেক্ট, আর এক হচ্ছে ভুল, ঠিক আছে? তাহলে নিচের কোনটা সঠিক? এই যে 2 আর 3 যেখানে আছে, কোথায় আছে? অপশন সিতে। তো তোমরা অনেকেই হচ্ছে আমাকে এটা অনেক আগেই জানিয়ে দিয়েছিল, ঠিক আছে? আমরা দেখি সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে কারা হচ্ছে আমাকে এই অ্যান্সারটা আগে দিয়েছো। আমি দেখতে পাচ্ছি সম্পূর্ণ সর্বপ্রথম কারেক্ট অ্যান্সারটা দিয়েছো, এরপর আদিব, তাজরিয়ান, জুবায়ের, সেরা, বাঁধন, তিথি, রামিসা, জুবায়ের, নাবিল এবং আরও অনেকে।
তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে, তাহলে আমরা এখন একটা ব্রেক নিতে যাচ্ছি। ব্রেক শেষে আমরা হচ্ছে আমাদের ক্লাসের যে বাকি অংশ সেটা দেখার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে তোমরা এখন একটা ব্রেক নিয়ে ফেলো। তো আমাদের ঘড়িতে এখন বাজে হচ্ছে 4:21, আমরা 4:30 পর্যন্ত একটা ব্রেক নিব। সো ব্রেক শেষে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাইকে ব্রেক শেষে আবারও ওয়েলকাম জানাচ্ছি ক্লাসে। তো আমাদের ক্লাসের সেকেন্ড যে পার্টটা, এইটা হচ্ছে এখন শুরু করতে যাচ্ছি। তো আশা করছি তোমরা সবাই ব্রেক শেষে আবারও ক্লাসে ফিরে এসেছো। ওকে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে আমাদের ক্লাসের সেকেন্ড পার্টটা এখন শুরু করতে যাচ্ছি। সো আমরা ফার্স্ট পার্টে দেখছি তরঙ্গ কি, বা শব্দ কেন তরঙ্গ, ঠিক আছে, বা শব্দ সঞ্চালনের জন্য মাধ্যম যে প্রয়োজন সেটা কেন প্রয়োজন, তারপরে শব্দ কিভাবে সঞ্চালিত হয়। এখন আমরা হচ্ছে দেখব যে এই যে 3 ধরনের মাধ্যম আমরা একটু আগেই দেখে আসলাম, এই 3 ধরনের মাধ্যমের ভেতর দিয়ে শব্দ যখন যায়, তখন কোন ক্ষেত্রে শব্দ বেশি দ্রুত যায়, কোন ক্ষেত্রে আস্তে যায়। এর সাথে সাথে আমরা দেখব যে তোমার আমাদের প্রাণীরা কিভাবে শব্দ শুনতে পায়, এবং লাস্টে গিয়ে আমরা দেখব যে আমাদের শব্দ শোনার ক্ষেত্রে একটা সীমা আছে, ওই সীমা আমরা দেখব, ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটু প্রথমেই যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে যে এই যে 3 ধরনের মাধ্যম আমরা আলোচনা করলাম, এই 3 ধরনের মাধ্যমে শব্দ যখন যাবে তখন পার্থক্য কোথায় আমরা দেখতে পাবো। তো দেখা যায় যে আমাদের এই 3 ধরনের মাধ্যমের ভেতর দিয়ে যখন শব্দ যায়, তখন কঠিন মাধ্যমে শব্দ সবচেয়ে বেশি দ্রুত যায়, ঠিক আছে? আমি জিনিসগুলো একটু লিখে দিচ্ছি, তারপরে আমি ব্যাখ্যাটা দিব। এই যে কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ হচ্ছে সবচেয়ে দ্রুত যায়, এবং আমাদের যে বায়বীয় মাধ্যম আছে সেখানে শব্দ সবচেয়ে ধীরে যায়, ঠিক আছে? এর কারণ কি? কারণটা খুবই সিম্পল যে দেখো, আমরা একটু আগেই দেখে এসেছি যে শব্দ যখন মাধ্যমের মধ্যে দিয়ে চলাচল করে তখন সে কি করে, মাধ্যমের কণাগুলোকে কম্পন দেয়, তাই না? অর্থাৎ এই যে এখানে যদি আমার কোনো উৎস থাকে, এই উৎস হচ্ছে আমার এই উৎস হচ্ছে এখানে একটা কম্পনের কারণে যেটা করবে, এই কণাকে একটা ধাক্কা দিবে, এরপর এই কণা গিয়ে তার পাশের কণাকে ধাক্কা দিবে, ঠিক আছে? তার পাশের কণাকে ধাক্কা দিবে, এইভাবে হচ্ছে আস্তে আস্তে আমাদের শব্দটা সঞ্চালিত হয়, তাই না? এখন তুমি চিন্তা করো যে আমাদের মাধ্যমের কণাগুলো যদি কাছাকাছি থাকে, তাহলে একটা কণা আর একটা কণাকে কি সহজেই ধাক্কা দিতে পারবে না। ফলে যেটা হবে যে আমাদের এই শব্দটা খুব দ্রুত চলে যেতে পারবে, তাই না? কারণ শব্দ যাই তো আসলে মাধ্যমের কণার কম্পনের মাধ্যমে। তো আমাদের কম্পনটা যত দ্রুত হবে, আমাদের শব্দও কিন্তু তত দ্রুত চলে যেতে পারবে, তাই না? তরলের ক্ষেত্রে সেটা একটু কমে যায়। তরলের ক্ষেত্রে আমাদের শব্দের যে বেগ, শব্দেরও কিন্তু একটা বেগ আছে। শব্দ যেহেতু চলাচল করতেছে, তাহলে আমাদের শব্দেরও কিন্তু একটা বেগ আছে, তাই না? অর্থাৎ শব্দ একক সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে, আমাদের শব্দ তরঙ্গ একক সময়ে যে দূরত্বটা অতিক্রম করতেছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে শব্দের বেগ, ঠিক আছে? তো এই যে শব্দের একটা বেগ আছে, এটা যদি আমরা মাধ্যমের সাপেক্ষে তুলনা করি, তাহলে আমরা দেখতে পাই যে যখন আমাদের মাধ্যমের কণাগুলো কাছাকাছি থাকে, এই যে একটা কণা আরেকটা কণার থেকে যত কাছে থাকবে তখন ধাক্কা দেওয়ার কাজটা কি সহজ হয়ে যাবে না? এই যে ধরো একটা কণা আরেকটা কণাকে ধাক্কা দিবে, তুমি একটু বিষয়টা একটু দেখো এবং বুঝো। আমাদের এই কণাটা ধরো, এই কণাটা এই কণাকে ধাক্কা দিবে, ঠিক আছে? এইভাবে ধাক্কা দিবে, বা আমরা যদি দেখাই এটাকে ধাক্কা দিবে, ঠিক আছে? ধাক্কা দিবে। এখন এই ধাক্কা দেওয়াটা কখন সহজ হবে? যদি একজন আরেকজনের কাছে থাকে নাকি দূরে থাকলে কি ধাক্কা দিতে পারবে? দেখো তো, এই যে কাঁপতেছে, এই কণা কাঁপতেছে কিন্তু ধাক্কা দিতে পারতেছে? ধাক্কা লাগতেছে না। কিন্তু যদি কাছে থাকলে এই যে যখনই কাঁপবে ধাক্কা লাগবে না? ধাক্কা লাগবে। কিন্তু ফলে কি হবে, এই কণাটাও কাঁপবে এবং এই কণাটা তার পাশের কণাকে ধাক্কা মারবে, ঠিক আছে? আমি যদি একটু দেখাই, ধরো এখানে কয়েকটা কণা আঁকি আমি, ঠিক আছে?
তাহলে কি হবে, এই কণাটা গিয়ে এই কণাকে ধাক্কা মারবে, এই কণাটা গিয়ে তার পাশের কণাকে ধাক্কা মারবে, এই কণাটা গিয়ে তার পাশের কণাকে ধাক্কা মারবে, এইভাবে হচ্ছে তোমার কম্পনটা আস্তে আস্তে সামনে আগায় যাবে। অর্থাৎ এই যে শব্দের বেগ যেটা আমরা বলতেছি, শব্দের বেগ যেটা আমরা বলতেছি সেটা হচ্ছে আমরা দেখব যে শব্দটা হচ্ছে তোমার হচ্ছে তরঙ্গ হিসাবে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতেছে, ঠিক আছে। সো এই দূরত্ব যে অতিক্রম করবে এটা কিন্তু মাধ্যমের কণাগুলো কত কাছাকাছি আছে তার উপর ডিপেন্ড করে, তাই না? তোমরা কি বিষয়টা ধরতে পারতেছো? বিষয়টা কি ইন্টারেস্টিং না? যে আমাদের যদি মাধ্যমের কণা কাছাকাছি থাকে তাহলে ধাক্কা দেওয়ার কাজ সহজ হবে, ফলে অনেক দ্রুত হচ্ছে শব্দ তোমার চলে যেতে পারবে, ঠিক আছে। তাহলে শব্দের বেগ সেই ক্ষেত্রে বেশি হবে। তাহলে শব্দ যদি তাড়াতাড়ি হচ্ছে মাধ্যমের ভিতর দিয়ে চলে যেতে পারে তখন শব্দের বেগ হচ্ছে কি হবে, বেশি হবে, শব্দের বেগ হচ্ছে তখন বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের এই মাধ্যমের কণাগুলো কত কাছাকাছি আছে অর্থাৎ গ্যাপটা কত কম, এই যে শব্দ যে যাচ্ছে, যেই মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে সেই মাধ্যমের কণাগুলো যেই গ্যাপে আছে, ঠিক আছে, যেই গ্যাপে আছে সেই গ্যাপ যত কম হবে, আমরা দেখতে পাবো শব্দের বেগ তত বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? কারণ যে তত দ্রুত হচ্ছে আমার একটা কণা আরেকটা কণাকে ধাক্কা দিয়ে 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 শব্দকে হচ্ছে সামনের দিকে নিয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন একটু তুলনা করি যে কঠিন, তরল এবং বায়বীয় এই তিনটার মাধ্যমের মধ্যে কোন ক্ষেত্রে গ্যাপটা কম থাকে, কোন ক্ষেত্রে গ্যাপটা বেশি থাকে, তোমরাই বলো যে গ্যাপ সবচেয়ে বেশি কোন ক্ষেত্রে? এই যে চোখ দিয়ে দেখলেই বোঝা যাচ্ছে বায়বীয় তোমার হচ্ছে মাধ্যমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গ্যাপটা হচ্ছে সবচেয়ে বেশি। দেখো এখানে বায়বীয় মাধ্যমের ক্ষেত্রে আমাদের যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে সবচেয়ে বেশি, ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড আমাদের এই তোমার যে কঠিন মাধ্যম যেটা আছে সেখানে আমাদের যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে সবচেয়ে কম, এই গ্যাপটা হচ্ছে সবচেয়ে কম, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা একটু আগে যেহেতু দেখে এসেছি যে গ্যাপ যত কম হবে, দুইটা তোমার মাধ্যমের অণুর মধ্যে গ্যাপ যত কম হবে আমাদের বেগ তত বেশি হবে, তাই না? তাহলে কঠিন মাধ্যমের ক্ষেত্রে গ্যাপ যেহেতু সবচেয়ে কম, তাহলে বেগটা কোন ক্ষেত্রে বেশি হওয়া উচিত? তোমরাই বলো তো কোন ক্ষেত্রে বেশি হওয়া উচিত? এক্স্যাক্টলি, মুনতা আমাকে কারেক্ট আনসারটা দিয়েছো, ভেরি গুড। তারপর তাজরিয়ান, তাহমিদ, হ্যাঁ, আয়ান, শাহরাত, আদিলা, এক্স্যাক্টলি কঠিনের ক্ষেত্রে, তাই না? হ্যাঁ, আনাফও আমাকে কারেক্ট আনসার দিয়েছো, আনাফ বলছো কঠিন, এক্স্যাক্টলি। যে কঠিনের ক্ষেত্রে যেহেতু গ্যাপ সবচেয়ে কম, তাহলে আমাদের কঠিনের ক্ষেত্রে আমরা বেগের যদি এখন একটা তুলনা করে ফেলি, ঠিক আছে, আমরা শব্দের বেগের একটা তুলনা যদি করি, শব্দের বেগের তুলনা যদি আমরা এখানে দেখানোর চেষ্টা করি, তাহলে সেই তুলনার মধ্যে আমরা বলতে পারি নির্দ্বিধায় যে কঠিনের ক্ষেত্রে বেগ সবচেয়ে বেশি, তরলের ক্ষেত্রে বেগটা কঠিনের চেয়ে একটু কম হয়, বায়বীয়ের ক্ষেত্রে সবচেয়ে কম হয়, ঠিক আছে। তো আমাদের শব্দের বেগের তুলনাটা কেমন হবে? কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি, তরল মাধ্যমে শব্দের বেগ একটু কম, বায়বীয় মাধ্যমে বেগটা হয় সবচেয়ে কম, ঠিক আছে। তো আমাদের এই জিনিসটাই তিনটা ইনফরমেশন দিয়ে, তিনটা এক্সাম্পল দিয়ে এটা ক্লিয়ার করা হয়েছে। দেখো এটা একদম তোমার বাস্তব একটা ইনফরমেশন যে আমরা যদি এই জিনিসগুলো একটু দেখি যে আমাদের শব্দ যখন যায় তখন বাতাসে শব্দের বেগ থাকে 343 তোমার মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 343 মিটার পার সেকেন্ড, অর্থাৎ সেকেন্ডে 343 মিটার যায় হচ্ছে বাতাসে, ঠিক আছে। এরপর আমাদের শব্দ, ওই একই শব্দ যদি আমাদের পানির মধ্য দিয়ে যায় তখন পানিতে শব্দের বেগ দাঁড়ায় 1496 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 1496 মিটার পার সেকেন্ড। তাহলে একটু বাড়লো, এই যে এখান থেকে আমরা তুলনাটা দেখতে পারতেছি, এখান থেকে এখানে যখন গেছে, অর্থাৎ বায়ু থেকে যখন পানি মাধ্যমে গেছে তখন শব্দের বেগটা কিন্তু দেখো 343 থেকে 1496 হয়ে গেছে, তার মানে বেড়ে গেছে, এখন সেকেন্ডে 1496 মিটার যাবে। আচ্ছা, এরপর যখন ফাইনালি আমরা হচ্ছে যখন
অ্যালুমিনিয়াম, যেটা হচ্ছে তোমার একটা কঠিন মাধ্যম, অ্যালুমিনিয়াম একটা কঠিন মাধ্যম। তো ওই মাধ্যমে যখন আমরা শব্দের বেগটা মাপতেছি তখন সেটা পাচ্ছি হচ্ছে 6420। দেখো এই তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বেশি অ্যালুমিনিয়ামে 6420, তাহলে সবচেয়ে বেশি এটা হচ্ছে সবচেয়ে বেশি, এবং সেটা কোন মাধ্যমে? দেখো কঠিন মাধ্যমে, কঠিন, এই অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শব্দের যে বেগটা সেটা হয় তোমার কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি, তরল মাধ্যমে একটু কম, আর সবচেয়ে কম হচ্ছে গ্যাসীয় বা বায়বীয় মাধ্যমে, ঠিক আছে। তো এই জিনিসটা আশা করি আমরা বুঝতে পারছি যে আমাদের মাধ্যমের সাথে শব্দের বেগের একটা সম্পর্ক আছে, ঠিক আছে। আমাদের মাধ্যম যদি কঠিন মাধ্যম হয় তখন হচ্ছে বেগটা সবচেয়ে বেশি, আর বায়বীয় মাধ্যম হলে বেগটা সবচেয়ে কম, ঠিক আছে। অ্যালুমিনিয়াম হচ্ছে একটা কঠিন পদার্থ, তোমরা অনেকে যারা জিজ্ঞাসা করছো। মন্দিরা জিজ্ঞেস করছো ধাক্কার কারণে কি শব্দের বেগ বেড়ে যায় কিনা। না, ধাক্কার কারণে শব্দ সামনে আগায়, ঠিক আছে, ধাক্কার কারণে শব্দ সামনে আগায়। আর তোমার মাধ্যমের কারণে হচ্ছে শব্দের বেগের পরিবর্তন আমরা দেখতে পাই, যে মাধ্যম চেঞ্জ হলে শব্দের বেগের পরিবর্তন হয়। একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, ঠিক আছে, যে ধরো আমার এরকম যদি হয় যে ধরো এইটা একটা, আমি একটা সুন্দর এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, এটা একদম তোমরা নিজেরাও চাইলে এটা করে দেখতে পারো। ধরো এইটা একটা বড় লোহার দণ্ড, ঠিক আছে, এটা একটা বড় লোহার দণ্ড। এখন তুমি যদি, এটা হচ্ছে একটা লোহার দণ্ড, এই লোহার দণ্ডে তুমি ধরো এক পাশে শব্দ তৈরি করলা, ঠিক আছে, ধরো যে তুমি একটা চামচ দিয়ে বাড়ি মারলা, এখানে একটা চামচ দিয়ে তুমি হচ্ছে দিলা বাড়ি, তাহলে কি হবে? শব্দ হবে এখানে। তো এই যে যে তোমার চামচ দিয়ে বাড়ি দেওয়ার ফলে এখানে যে শব্দ হবে, এই শব্দ কিন্তু দুই ভাবে যাবে। একটা হচ্ছে তোমার এই লোহার দণ্ডের আশেপাশে যে বায়ু আছে সেই বায়ু মাধ্যম দিয়ে শব্দটা যাবে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে তোমার এই লোহার দণ্ডের মধ্যে দিয়েও কিন্তু শব্দ যাবে, লোহার দণ্ডের মধ্যে দিয়েও শব্দ যাবে, ঠিক আছে। এখন তুমি যদি ধরো এই পাশে একজন শব্দ করছে, এই যে চামচ দিয়ে হচ্ছে এই লোহার দণ্ডের এক পাশে বাড়ি মারছে, আর তুমি ধরো এই পাশে কান পেতে রাখছো, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কান। এখন তুমি এইখানে দুইটা শব্দ শুনতে পারবা। কেন দুইটা শব্দ? কারণ একটা হচ্ছে যে বাতাস দিয়ে আসছে শব্দ, একটা হচ্ছে আমাদের বায়ু মাধ্যম দিয়ে আসছে শব্দ, আর আরেকটা হচ্ছে এই লোহার দণ্ডের মধ্য দিয়ে গেছে, ঠিক আছে, বা এই কঠিন মাধ্যম দিয়ে গেছে, ঠিক আছে, লোহার মধ্য দিয়ে গেছে। তাহলে দুইটা শব্দ শুনতে পারবো এইখানে এই চামচ দিয়ে বাড়ি দেওয়ার কারণে বা এখানে শব্দ তৈরি করার কারণে, ঠিক আছে। একটা হচ্ছে এই লোহার দণ্ডের মধ্যে দিয়ে যাবে, আর একটা হচ্ছে বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে যাবে। এখন এই পাশে যদি আমাদের কানটা ঠিক এই যে লোহার দণ্ডের এই মাথায় যদি আমাদের কান থাকে, আমরা যে দুইটা শব্দ শুনতে পাবো, এই দুইটা শব্দের মধ্যে কোনটা আগে শুনতে পারবো? আমি যদি তোমাদের এইভাবে নাম করে দেই, যে ধরো বায়ু মাধ্যম দিয়ে যে শব্দটা শুনতে পারতেছি সেটা ধরো যে 1 নম্বর মাধ্যমে যে শব্দটা যাচ্ছে, আর লোহার দিয়ে যে শব্দটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে ধরো 2 নম্বর মাধ্যম দিয়ে যে শব্দটা যাচ্ছে সেইটা। তাহলে বলো আমাদের বায়ু মাধ্যম দিয়ে যে শব্দটা যাচ্ছে সেইটা আগে শুনতে পাবো, নাকি লোহা মাধ্যম দিয়ে যে শব্দটা যাচ্ছে সেইটা আগে শুনতে পাবো? একটু জানাও তো আমাকে একটু লিখে জানাও তো তোমরা। যে আমি আরেকবার কোশ্চেনটা ক্লিয়ার করে দিচ্ছি, এই লোহার দণ্ডের এক মাথায় হচ্ছে আমি একটা চামচ দিয়ে বাড়ি দিছি, তাহলে যে একটা শব্দ তৈরি হবে, শব্দটা বায়ু মাধ্যম দিয়েও যাবে, আবার লোহা মাধ্যম দিয়েও যাবে। এখন এই লোহার দণ্ডের অপর মাথায় যদি আমার কান থাকে, তাহলে আমি কানে দুইটা শব্দ শুনতে পারবো, একটা হচ্ছে বায়ু মাধ্যম দিয়ে আসবে আর একটা লোহা মাধ্যম দিয়ে আসবে। কোনটা আগে শুনতে পারবো? বায়ু মাধ্যমকে 1 নম্বর বলতেছি, লোহা মাধ্যমকে 2 নম্বর। হ্যাঁ, অনন্যা কারেক্ট অ্যান্সার দিয়েছো, এক্স্যাক্টলি, তোমরা অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। তোমরা অনেকেই ধরতে পারছো, এক্স্যাক্টলি, ঠিক আছে। জেবন বলছো, মেজাবিন কারেক্ট অ্যান্সার দিয়েছো। যারা বায়ু বলতেছো তারা কোথায় ভুল করতেছো দেখো, তারা এই যে একটু আগে যেই আলোচনাটা করেছি ওটা কিন্তু ধরতে পারো নাই। একটু আগে আমরা কি দেখেছি? আমরা দেখেছি এই যে দেখো এখানে আমাদের ডাটাও দেওয়া আছে, ইনফরমেশনও দেওয়া আছে যে বায়ুতে শব্দের বেগ সবচেয়ে কম, অর্থাৎ সবচেয়ে আস্তে আস্তে যাবে বাতাসে। আর অ্যালুমিনিয়াম বা কোনো একটা কঠিন পদার্থে শব্দের বেগ হয় সবচেয়ে বেশি, অর্থাৎ অনেক ফাস্ট যাবে শব্দ, অনেক ফাস্ট চলে যাবে শব্দ, ঠিক আছে।
তাহলে আমাদের এই এক্সাম্পলের ক্ষেত্রে আমাদের শব্দ যেহেতু লোহা এবং বায়ু দুই মাধ্যম দিয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই লোহা যেহেতু কঠিন মাধ্যম, তাহলে লোহা দিয়ে শব্দ আগে যাবে। ফলে আমি এইখানেই কান রাখার কারণে যে দুইটা শব্দ শুনতে পারবো, একটা হচ্ছে লোহা মাধ্যমের শব্দ যেটা সবচেয়ে আগে শুনতে পারবো, এরপরে হচ্ছে বায়ু মাধ্যম দিয়ে শব্দ যেই শব্দটা আসবে সেটা তারপরে শুনতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা সবচেয়ে আগে শুনতে পারবো কোনটা? সবচেয়ে আগে শুনতে পারবো হচ্ছে এই যে লোহা মাধ্যম দিয়ে যে শব্দটা আসবে। ঠিক আছে, আগে শুনবো। বোঝা গেছে? এক্স্যাক্টলি। ফারিহা, তারপর রুলিয়া, স্বপন, সাবরিন, আরো অনেকে হচ্ছে আমাকে এই আনসারটাই জানিয়েছো। তন্ময়, শাহারাত, আয়ান, রাশেদ, আমিম, এক্স্যাক্টলি। শ্রেয়সী কারেক্ট বলেছো। সামিয়া, ফারহান, ইফাত, মারুফ, জয়া, রাকিব, সামিন, সঞ্জিদা, জোনায়েদ, অর্থ, ইয়াসিন এবং আরও অনেকে। হ্যাঁ, ভেরি গুড। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পারছি। তো যদি বুঝতে পারি, আমরা পরের কুইজটা লঞ্চ করে দিচ্ছি, এইটা সবাই অ্যান্সার করার চেষ্টা করি। তোমরা কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা পড়ে অ্যান্সারটা হচ্ছে আমাকে জানিয়ে দাও। তোমাদের জন্য আমি আর 10 সেকেন্ড সময় দিচ্ছি, এর মধ্যে দ্রুত অ্যান্সারটা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই রেসপন্স করে অ্যান্সারটা জানাচ্ছ। ভেরি গুড। ওকে, আমি পোলটা এন্ড করে দিচ্ছি। তোমরা মেজরিটি অ্যান্সার দিয়েছো অপশন ডি, হুইচ ইজ কারেক্ট। এখানে কোশ্চেনটা কি করা হয়েছিল দেখো, আমরা কোশ্চেনটা পড়ি। বলা হয়েছে কোন মাধ্যমে শব্দ সবচেয়ে দ্রুত চলে। তো দেখো আমাদের 4টা অপশন দেওয়া আছে। প্রথমে বলা আছে শূন্য। শূন্য মাধ্যমে তো শব্দ যায় না, যেতেই পারে না, তো এটা কোনোভাবেই হবে না। এরপরে তরল, বায়ু, কঠিন, 3টা মাধ্যম দেওয়া আছে পরপর। আমরা একটু আগেই দেখেছি কঠিন মাধ্যম হচ্ছে সেই মাধ্যম যেই মাধ্যমে শব্দ সবচেয়ে বেশি দ্রুত চলে। তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, তাহলে আমি একটু এখন দেখি তোমরা কারা কারা হচ্ছে কারেক্ট অ্যান্সারটা আমাকে দ্রুত জানিয়ে দেওয়ার চেষ্টা করছো। রাইসা সর্বপ্রথম কারেক্ট অ্যান্সারটা দিয়েছো, এরপর তীর্থ, ফারিহান, মোহাম্মদ, হাসিন, অহনা, নাদমান, অহনা, আস্থা, মিম এবং আরও অনেকে। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কনগ্রাচুলেশনস। ঠিক আছে, তো এখন যে কোশ্চেনটা আসে ভাইয়া, যে প্রাণীরা কিভাবে শব্দ শুনতে পায়। ঠিক আছে, যেটা তোমরা অনেকে আমাকে কোশ্চেন করতেছিলা। ঠিক আছে, যে কুকুর কিভাবে শব্দ শুনতে পায়, বা পাখি কিভাবে শব্দ শুনতে পায়, বা আমরাই কিভাবে শব্দ শুনতে পাই, এটাও যদি আমরা বলি। তো সব প্রাণীর ক্ষেত্রে শব্দ শোনার যে কৌশল সেটা মোটামুটি একই রকম। সেটা হচ্ছে যে শব্দ কি করে বলো তো, শব্দ হচ্ছে একটা উৎস থেকে তৈরি হয়ে তারপর তোমার হচ্ছে শব্দ, সেটা হচ্ছে একটা উৎস থেকে তোমার হচ্ছে তৈরি হয়। ঠিক আছে, তোমার এই যে কম্পনের ফলে শব্দ হচ্ছে একটা উৎস থেকে তৈরি হয়ে সেটা তরঙ্গ আকারে সামনে ছড়িয়ে পড়ে, তাই না? এটা আমরা দেখেছি, অলরেডি দেখেছি। তো এই তরঙ্গটা সামনে যখন ছড়িয়ে পড়ে, ঠিক আছে, তখন কেউ যদি সেখানে উপস্থিত থাকে, ঠিক আছে, কেউ যদি ওই শব্দ যেই জায়গায় তৈরি হয়েছে সেই জায়গায় যদি কেউ উপস্থিত থাকে, তখন এই তরঙ্গটা হচ্ছে তোমার সঞ্চালিত হতে হতে একটা সময়ে আমাদের কানে গিয়ে পৌঁছায়। ঠিক আছে, এটা সব প্রাণীর ক্ষেত্রে কিন্তু একই রকম, সব প্রাণীর ক্ষেত্রে একই রকম। সেই যে আমাদের এই
তরঙ্গটা একটা সময় গিয়ে হচ্ছে কানে পৌঁছায়। এখন কানের ভিতরে হচ্ছে ভাই পর্দা থাকে, এটা আমরা সবাই জানি কম বেশি, যে এখানে একটা পর্দা থাকে, এটাকে আমরা বলি কানের পর্দা। কানের পর্দা। তো এই যে তোমার তরঙ্গটা আছে, এই তরঙ্গটা গিয়ে এই কানের পর্দায় হচ্ছে আঘাত করে, তখন তোমার কানের পর্দাটাও সামনে পিছে কাঁপতে থাকে, ঠিক আছে। তো এই যে তোমার কানের পর্দাটা সামনে পিছে কাঁপতেছে, এর ফলে তোমার ব্রেইন হচ্ছে ডিটেক্ট করতে পারে যে একটা সাউন্ড আসছে, ঠিক আছে। সো ফাইনালি আমরা হচ্ছে এইভাবে শব্দটা শুনতে পাই, ঠিক আছে। তো শব্দ তরঙ্গ আকারে যখন সামনে ছড়িয়ে যায় তখন সেটা হচ্ছে আমাদের কানের পর্দায় আঘাত করে, ফলে আমাদের কানের পর্দাও কম্পিত হয় বা কাঁপে, এর ফলে আমাদের ব্রেইন হচ্ছে সেই ডিটেক্ট করতে পারে যে এখানে একটা তোমার শব্দ আসছে, ঠিক আছে। সব প্রাণীরই মোটামুটি একই রকম, যে এই তরঙ্গটা গিয়ে তার যে শ্রবণ অঙ্গটা আছে, ঠিক আছে, তার শ্রবণ অঙ্গে গিয়ে হচ্ছে একটা কম্পন তৈরি করে, ঠিক আছে। সো এরপরে হচ্ছে আমাদের ব্রেইন ডিটেক্ট করতে পারে যে এখানে তোমার শব্দ তৈরি হয়েছে বা এরকম একটা শব্দ হচ্ছে আসতেছে, ঠিক আছে। এইভাবে হচ্ছে মূলত আমরা শুনতে পাই। এখন দেখো, একটা বিষয় হচ্ছে আমাদের জানা প্রয়োজন, সেটা হচ্ছে যে সব শব্দ কিন্তু আমরা শুনতে পাই না, আমরা একটা নির্দিষ্ট সীমার মধ্যে শব্দ শুনতে পাই। এখন কোনো একটা শব্দ তোমার যখন যায় তখন সে হচ্ছে কম্পন দিতে দিতে যায়, ঠিক আছে, কাঁপতে কাঁপতে যায়। এটা আমরা আগেও দেখছি যে একটা শব্দ কত বেশি কম্পন দিচ্ছে এইটা মাপার জন্য আমরা একটা রাশি নিয়ে আসি, এইটাকে আমরা বলি হচ্ছে কম্পাঙ্ক। সেটা একটু দেখো, এখানে বলা আছে কম্পাঙ্ক বলতে আসলে কি বোঝানো হয়, যে কম্পাঙ্ক হচ্ছে প্রতি সেকেন্ডে কোনো বস্তু যতটা কম্পন দেয় তাকে ওই বস্তুর কম্পাঙ্ক বলে, ঠিক আছে। একটা বস্তু কত বেশি কাঁপতেছে এইটা বোঝার উপায় হচ্ছে কম্পাঙ্ক পরিমাপ করা। একটা বস্তু প্রতি সেকেন্ডে কতবার কাঁপে, ঠিক আছে, প্রতি সেকেন্ডে কতবার কাঁপে। যেমন এই যে আমরা আগেও দেখেছি এরকম ঢেউ ঢেউ, এই যে এরকম ঢেউ দেখেছি তরঙ্গ হিসাবে। তো দেখো আমরা এখানে বলেছিলাম যে দেখো এই যে ঢেউগুলা তৈরি হচ্ছে, এই ঢেউগুলার মধ্যে আমরা দেখেছিলাম যে এইটা হচ্ছে একটা পূর্ণ কম্পন, পূর্ণ কম্পন, ঠিক আছে। তো আমরা বলতে পারি এই যে এইটা হচ্ছে একটা কম্পন বা একটা পূর্ণ কম্পন, একবার কাঁপা শেষ, ঠিক আছে, একবার কাঁপা শেষ। তো এইভাবে আমরা যদি দেখি যে ধরো সেকেন্ডে, এক সেকেন্ডে আমাদের এরকম ধরো পরপর দুইটা কম্পন দিয়ে ফেলতে পারে কোন একটা বস্তু, ঠিক আছে, এক সেকেন্ডে ধরো যে পরপর দুইটা কম্পন দিয়ে ফেলতে পারে, তাহলে আমরা ওই বস্তুর জন্য কম্পাঙ্ক আমরা কত বলবো, কম্পাঙ্ক আমরা বলবো হচ্ছে 2, কারণ সেকেন্ডে এরকম দুইবার কাঁপে বা দুইবার পূর্ণ কম্পন দেয়, ঠিক আছে। তাহলে ওই বস্তুর জন্য আমরা কম্পাঙ্ক বলবো হচ্ছে 2 সেকেন্ডে যতবার কাঁপবে, ঠিক আছে। কাঁপা বলতে কিন্তু এই যে একটা সাইকেল কমপ্লিট করাকে আমরা বুঝি, যেমন এই যে এখানে একটা সাইকেল কমপ্লিট করছে, অর্থাৎ যেখান থেকে শুরু করছি ওইখানে এসে থামছি, এটাকে বলা হয় একটা সাইকেল কমপ্লিট করা। সো এরকম ভাবে সেকেন্ডে যতগুলো সাইকেল কমপ্লিট করবে বা যতগুলো এরকম পূর্ণ কম্পন দিবে ওইটাকে আমরা বলি হচ্ছে কম্পাঙ্ক। সো কম্পাঙ্ক কেন মাপা প্রয়োজন, এটা দিয়ে আমরা বুঝতে পারি যে একটা বস্তু কত বেশি জোরে কাঁপতেছে, ঠিক আছে, এটা বুঝতে পারি। তাহলে কম্পাঙ্ক, এটার পরিমাপটা আশা করি বোঝা গেছে, এবং এর একটা একক আছে, এককটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা একটু দেখে রাখি। এই কম্পাঙ্কের একক হচ্ছে হার্টস, ঠিক আছে, কম্পাঙ্কের একক হচ্ছে হার্টস, অর্থাৎ সেকেন্ডে কতবার কাঁপে। এই যে হার্টস, এটাকে আমরা পার সেকেন্ডও বলি, পার সেকেন্ড। এই যে এইখানে আমরা কম্পাঙ্ক এইভাবে পরিমাপ করব যে এই বস্তুর জন্য কম্পাঙ্ক হচ্ছে 2 পার সেকেন্ড, বা এটাকে আমরা এরকম বলতে পারতাম যে 2 হার্টস। হার্টসকে হচ্ছে এইভাবে লেখা হয়, HZ দিয়ে লেখা হয়। তাহলে কম্পাঙ্কের যে একক সেটা কি, হার্টস। ওই যে দূরত্বের একক যেরকম মিটার, কম্পাঙ্কের একক হচ্ছে হার্টস বা পার সেকেন্ড, সেকেন্ডে কতবার কাঁপে একটা বস্তু, ঠিক আছে। তো এই জিনিসটা কেন মাপা প্রয়োজন, কারণ হচ্ছে আমরা তখন বুঝতে পারি যে একটা বস্তু কত বেশি কাঁপতেছে, এবং কাঁপলেই কিন্তু শব্দ তৈরি হয়, ঠিক আছে। তো এই যে শব্দ যে যাবে তখন শব্দ হচ্ছে কাঁপতে কাঁপতে যাবে, অর্থাৎ শব্দেরও একটা কম্পাঙ্ক থাকবে, ঠিক আছে। তাহলে তুমি মনে রাখবা শব্দেরও কিন্তু কম্পাঙ্ক আছে, শব্দেরও কম্পাঙ্ক আছে। শব্দ যেহেতু তরঙ্গ হিসাবে কাঁপতে কাঁপতে সামনে যায়, ফলে শব্দেরও কম্পাঙ্ক আছে। এখন এই শব্দের কম্পাঙ্ক যদি একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকে তাহলেই আমরা কেবল শব্দটা শুনতে পাই। তো ওই সীমাটাই এখন আমরা দেখতে যাচ্ছি। দেখো
এটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের মানুষের জন্য এই শ্রাব্যতার সীমা বা আমরা কতটুকু রেঞ্জের মধ্যে শব্দ শুনতে পারবো সেটা হচ্ছে আমাদের এখানে দেয়া আছে 20 থেকে 20,000 হার্টজ, ঠিক আছে। অর্থাৎ কোন একটা বস্তু যদি সেকেন্ডে 20 বার কাঁপে অথবা হাইয়েস্ট 20,000 বার কাঁপে সেকেন্ডে, তাহলে ওই বস্তু থেকে যে শব্দ তৈরি হবে সেটা আমরা শুনতে পারবো। এর বাইরে যদি অন্য কোনো কম্পাঙ্কে কাঁপে তাহলে আমরা শুনতে পারবো না, ঠিক আছে। এই কারণে কিছু কিছু শব্দ আমরা অনেক সময় শুনতে পাই না, ঠিক আছে, যেটা অন্য প্রাণীরা হয়তো বা শুনতে পায়, আমরা শুনতে পাই না। বুঝাইতে পারছি? তো এই জিনিসটাই বলা আছে, দেখো এই সীমার মধ্যে কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে আমরা বলি শ্রাব্য শব্দ, অর্থাৎ যেই শব্দ শুনতে পারা যায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলা আছে দেখো কম্পাঙ্ক যদি 20 হার্টজের চেয়ে কম হলে তাকে আমরা বলি শ্রুতিপূর্ব শব্দ, ঠিক আছে। আর যদি কম্পাঙ্ক 20,000 হার্টজের চেয়ে বেশি হয় তাহলে তাকে আমরা বলি শ্রুতি উত্তর শব্দ। সো মনে রাখবা এই শ্রুতিপূর্ব শব্দ বা শ্রুতি উত্তর শব্দ এই দুইটার একটাও কিন্তু আমরা শুনতে পাই না, আমরা মানুষরা শুনতে পাই না, মানুষ শুনতে পায় না, ঠিক আছে। শ্রুতিপূর্ব বা শ্রুতি উত্তর এই শব্দগুলা মানুষ শুনতে পায় না, ঠিক আছে। এই দেখো কিন্তু কুকুর কিন্তু আবার শ্রুতি উত্তর শব্দ শুনতে পায়, অর্থাৎ 20,000 হার্টজের চেয়ে বেশি শব্দ কুকুর শুনতে পায়, আমরা শুনতে পাই না, কিন্তু মানুষ শুনতে পায় না, ঠিক আছে। এরপরে যে আমরা একটা যন্ত্রের নাম আশা করি সবাই জানি, আলট্রাসোনোগ্রাম। এটা হচ্ছে এই যে তোমার অনেক সময় টেস্ট করার জন্য ইউজ করা হয়, মেডিকেল সায়েন্সে টেস্ট করার জন্য ইউজ হয়। ওইখানে হচ্ছে শব্দ ইউজ করা হয়, শব্দ, এবং ওই শব্দের তরঙ্গ থাকে 20,000 হার্টজের চেয়ে বেশি, ঠিক আছে। তো আমাদের শব্দ তরঙ্গ আসলে অনেক কাজে ইউজ করা হয়, এক এক কাজের জন্য এক এক কম্পাঙ্কের শব্দ ইউজ করা হয়, ঠিক আছে। তো এটা আমরা মাথায় রাখবো যে কম্পাঙ্ক দিয়ে আমরা বুঝি যে কোনো একটা শব্দ কত বেশি কাঁপতেছে। তো আমরা মানুষরা 20 থেকে 20,000 হার্টজের মধ্যে কম্পনরত কোনো একটা শব্দ শুনতে পাই, কিন্তু অন্যান্য প্রাণী দেখা যায় যে এই সীমার বাইরের শব্দ শুনতে পায়, এবং আমাদের অনেক কাজে তোমার হচ্ছে এই 20,000 হার্টজের চেয়ে বেশি শব্দ ব্যবহার করা হয়, যেমন এই যে আলট্রাসোনোগ্রামে ইউজ করা হয়, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং, আমরা জেনে রাখতে পারি। শ্রাব্য শব্দ বলতে এই যে আমি কথা বলতেছি, এটা তোমরা শুনতে পারতেছো, এটা শ্রাব্য, ঠিক আছে। কিন্তু এমন একটা শব্দ, মানে ধরো যে আমি এটা কাঁপাইতেছি, শব্দ শুনতে পাবা না, কারণ এখানে হয়তো যে কম্পনটা হচ্ছে সেটা আমাদের সীমার বাইরে, বুঝতে পারছি? ওকে, তাহলে তোমাদের জন্য আজকের ক্লাসের লাস্ট পোলটা চলে আসছে, আমি লঞ্চ করে দিচ্ছি, তোমরা অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো ভাইয়া। তোমরা কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা পড়ে কারেক্ট অ্যান্সারটা আমাকে জানিয়ে দাও। আমি আর 10 সেকেন্ড সময় দিব, এর মধ্যে অ্যান্সারটা দিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, আমি পোলটা এন্ড করে দিচ্ছি। তোমরা মেজরিটি অ্যান্সার দিয়েছো অপশন এ, হুইচ ইজ কারেক্ট। দেখো এখানে সহজ একটা কোশ্চেন, মানুষের জন্য শ্রাব্যতার সীমা কত, অর্থাৎ মানুষ কোন রেঞ্জের শব্দ শুনতে পায়, সেটা কি ছিল? এই যে 20 থেকে 20,000 হার্টজ, ঠিক আছে। অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বাকিগুলো অন্য প্রাণীরা শুনতে পায়, মানুষ শুনতে পায় না, ঠিক আছে, অন্য অনেক প্রাণী শুনতে পায়। ওকে, সো আমি লিডার বোর্ডটা তোমাদের সাথে শেয়ার করতেছি। আজমির সর্বপ্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছো, এরপর এনান, তাজরিয়ান, শাহারাত, জয়িতা, রাইসা, তীর্থ, হাসিন, নাদমান, লামিম এবং আরও অনেকে।
তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন, তোমাদের জন্য শুভকামনা রইল। ওকে, এরপর লাস্টে এসে আমরা এই যে সুশ্রাব্য শব্দ আর নয়েজ এগুলো নিয়ে একটু কথাবার্তা বলি। সুশ্রাব্য শব্দ হচ্ছে এমন শব্দ যেগুলো শুনতে শ্রুতি মধুর লাগে, ঠিক আছে। আর নয়েজ হচ্ছে যেগুলো কানে শুনতে হচ্ছে যন্ত্রণা তৈরি করে, ঠিক আছে, এগুলোকে আমরা বলি নয়েজ। এখন একটা জিনিস একটু জেনে রাখো যে সুশ্রাব্য শব্দ এটা কখন তৈরি হয়, যখন তুমি একটা প্যাটার্ন তৈরি করবা, শব্দ যেই উৎস থেকে তৈরি হচ্ছে ওই উৎস থেকে যখন একটা প্যাটার্নে হচ্ছে সাউন্ড হচ্ছে তৈরি হবে, তখন শব্দ শুনতে অনেক সুশ্রাব্য বা সুন্দর লাগে। আর যদি র্যান্ডম, ধরো যে র্যান্ডম যদি শব্দ তৈরি করো, তখন ওইটা নয়েজ হিসাবে মানে শুনতে ভালো লাগবে না। তুমি এটা একটু নিজেই টেস্ট করে দেখো, একটা গিটার তুমি যদি মানে বুঝে শুনে সুন্দরভাবে প্যাটার্ন ফলো করে যদি বাজাও, এটা শুনতে ভালো লাগে। মানে আমাদের গান যখন গাওয়া হয় তখন যে গিটার বাজানো হয়, ওটা কিন্তু একটা নিয়ম মেনে তারপরে সুন্দরভাবে বাজানো হয়। আর তুমি ধরো যে গিটার বাজাতে পারো না, প্রথম গিটার ধরছো, তুমি কি করবা, সবগুলো তারে এরকম বাড়ি দিতে থাকবা, তাই না? এবং শব্দ হবে, কিন্তু ওই শব্দ শুনতে ভালো লাগবে না। ভালো লাগবে কোনো নিয়ম না মেনে তুমি ঠাস ঠাস শব্দ করতেছো, ভালো লাগবে না। তো ওইটাই যে আমাদের যখন একটা প্যাটার্ন ফলো করে হচ্ছে শব্দ তৈরি করা হয় বা কম্পন তৈরি করা হয়, ওইটা হচ্ছে সুশ্রাব্য শব্দ হয়। আর যখন হচ্ছে র্যান্ডমলি আমরা হচ্ছে শব্দ তৈরি করতে থাকি, তখন ওইটা নয়েজ হিসাবে তৈরি হয়, এটা শুনতে ভালো লাগে না, ঠিক আছে। এরপর শব্দ সৃষ্টিকারী যন্ত্র, বা এটাকে আমরা বলতে পারি শব্দের উৎস। বিভিন্ন উৎস আছে, এগুলো ম্যাক্সিমামই হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো এমনভাবেই তৈরি করা হয়েছে যেন এইগুলো দিয়ে আমরা বিভিন্ন কম্পাঙ্কের শব্দ তৈরি করতে পারি, ঠিক আছে, যেগুলো দিয়ে শ্রুতি মধুর শব্দ বা গান তৈরি করা যায়। ঠিক আছে, সো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। সো ফ্রি ক্লাস এখানেই শেষ হচ্ছে। সো তোমাদের প্রথম ব্যাচের যে ক্লাস সেটা কিন্তু 10 জানুয়ারি থেকে শুরু হবে। সো তোমরা ডেটটা মার্ক করে রাখো। সো এটা অনলাইন কম্বো 2 ফর্মেই কিন্তু চলবে, ঠিক আছে। এবং তোমাদের এই ম্যাটেরিয়ালসগুলো হচ্ছে দিয়ে দেওয়া হবে, প্রিন্টেড প্যারালাল টেক্সট। পাশাপাশি তোমাদের যে সার্ভিসগুলো তোমরা এখানে পাবা সেই জিনিসগুলো কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। যেমন সার্বক্ষণিক Q&A সার্ভিস, যেখানে তোমরা দিন রাত যে কোনো কোশ্চেন করতে পারবা। তারপরে হচ্ছে তোমাদের এক্সামের বিষয়টা বা কারা ক্লাস নিবে, ঠিক আছে, এই জিনিসগুলো এখানে বলা আছে। সো এরকম প্যারালাল টেক্সট হচ্ছে তোমরা পেয়ে যাবা যখন তোমরা এই কোর্সে এনরোল করবা। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমি একটু তোমাদের মার্ক করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে এই পার্টটা একটু শোনো। সেটা হচ্ছে যে আমাদের ফ্রি ক্লাসগুলো এই দুপুরে 3:30টায় হলেও তোমাদের রেগুলার ব্যাচের যে ক্লাসটা, ঠিক আছে, যেটা 10 জানুয়ারি থেকে শুরু হবে, সেই ক্লাসটা কিন্তু তোমাদের একটা নির্দিষ্ট সময়ে হবে এবং ওই সময়টা হচ্ছে আমাদের রাত 8টা, ঠিক আছে, রাত 8টা বাজে কিন্তু এই ক্লাসগুলো হবে, ঠিক আছে। তোমাদের নির্ধারিত ব্যাচে রাত 8টা বাজে হচ্ছে এই ক্লাসগুলো হবে। সো এই জিনিসটা একটু তোমাদের বলে রাখা হলো। সো তোমাদের সাথে ক্লাসটা আজকে এই পর্যন্তই থাকতেছে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করার জন্য। সামনের দিনে তোমাদের সাথে আবার ক্লাসে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।